গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখন কোনো গপ্প নয়, শোনাবো দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের বাস্তব অভিজ্ঞতার বিবরণ। পলাতকের পিছু পিছু। আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। প্রচ্ছদ ও শব্দগ্রহণ অপু আইচ। কাহিনীর অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন পলাতকের পিছু পিছু। সকাল ৬টা নাগাদ বিছানা ছেড়ে উঠলাম। বাড়ির বিছানা নয়, থানার বিছানা। কতগুলো কাজের ঝঞ্ঝাটে রাতে আর বাড়ি ফিরতে পারিনি, থানাতেই থেকে গিয়েছিলাম। বিছানা থেকে উঠেই দেখলাম খবরের কাগজ পড়ে আছে। পিয়ন যে কখন সেখানে রেখে গেছে টের পাইনি। বিছানার ওপর বসেই কাগজটা খুললাম, আর তখনই জানতে পারলাম খবরটা। গত রাত্রিতে হরিণবাড়ির জেল ভাঙিয়া সেই প্রসিদ্ধ ডাকাত হিলি ওয়ার্নারের সহিত পলায়ন করিয়াছে। যদি তাহারা শীঘ্র ধৃত না হয়, তাহা হইলে যে কত লোকের সর্বনাশ সাধিত হইবে তাহার আর স্থিরতা নাই। পুলিশের কর্তব্য যাহাতে উহারা শীঘ্র ধৃত হয় তাহার সবিশেষ চেষ্টা করা। ভাবলাম এখন বসে বসে কাগজ পড়াটা উচিত হবে না। যত তাড়াতাড়ি সম্ভব প্রাতঃকৃত্যাদি সেরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ বেশ বুঝতে পারছি যে কোনো মুহূর্তে ডাক এলো বলে। সুতরাং বিছানা ছেড়ে উঠে পড়লাম। চটপট সকালের কাজকর্ম সেরে নিয়ে থানা থেকে বেরিয়ে বাসায় ঢুকতে যাব, দেখলাম একজন কনস্টেবল একখানা চিঠি হাতে নিয়ে ছুটে আসছে। দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। সে এসে চিঠিটা আমার হাতে দিল। তাতে লেখা আছে, গোয়েন্দা বিভাগের সমস্ত কর্মচারীকে নির্দেশ দেওয়া হইতেছে যে এই পত্র পাওয়া মাত্রই বিন্দুমাত্র বিলম্ব না করিয়া তাহারা যেন আমার নিকট উপস্থিত হন। বড় সাহেবের চিঠি। এই সময়ে গোয়েন্দা বিভাগের কর্মচারীদের মধ্যে কেউ কেউ গাঢ় ঘুমে নিমগ্ন, কেউ বা জেগে কিন্তু শুয়ে আছেন, কেউ বা স্নান করছেন, কেউ বা স্নান করতে যাবেন বলে তৈলমর্দন করছেন, কেউ বা সবে বাইরে বেরিয়েছেন, কেউ বা বেরোবেন বলে প্রস্তুত হচ্ছেন। বড় সাহেবের আদেশলিপি পাওয়া মাত্রই যিনি ঘুমোচ্ছিলেন তার ঘুম ভেঙে গেল, যিনি শুয়েছিলেন তিনি উঠে পড়লেন, যিনি স্নান করছিলেন সেদিন তাঁর আর পুরো স্নান হল না, যিনি তেল মাখছিলেন তাকে গা থেকে তেল মুছে ফেলতে হলো। এক কথায় যিনি যে অবস্থায় ছিলেন তিনি সেই অবস্থাতেই পোশাক পরে বেরিয়ে পড়লেন। আমি যেতে যেতে ভাবছিলাম গোটা ডিপার্টমেন্টের সকলকেই যেতে নির্দেশ দিয়েছেন, কিন্তু এত লোকের কি কোনো দরকার আছে? 10-20 জন হলেই তো যথেষ্ট। পৌঁছে দেখলাম বিভাগীয় ইংরেজ কর্মচারীরাও প্রত্যেকেই আদেশ পেয়ে সাদা পোশাকে এসে উপস্থিত হয়েছেন। তাদের সংখ্যা প্রায় 100 তো হবেই।
আমরাও মাঠের এক পাশে দাঁড়িয়ে পড়লাম। বড় সাহেব এলেন, কাগজে প্রত্যেকের নাম লিখে নেওয়া হলো। এরপর পলাতক কয়েদি দুজনের অনুসন্ধানে ছোট ছোট দল করে এক একটি দলকে এক এক দিকে যাবার নির্দেশ দেওয়া হলো। কোনো দল হাওড়া থেকে গাড়িতে উঠে বর্ধমানে গিয়ে থাকবে এবং সেখানে যত গাড়ি থামবে প্রত্যেক গাড়িতেই অনুসন্ধান করবে। কোনো দল আবার বর্ধমানে নেমে হাঁটতে হাঁটতে হাওড়ার দিকে আসবে। আবার কোনো দল হাওড়া থেকে হাঁটতে হাঁটতে বর্ধমানের দিকে যাবে। কোনো দল ইস্টার্ন বেঙ্গল রেলওয়েতে গিয়ে নৈহাটি স্টেশনে থাকবে। কোনো দল নৈহাটিতে পদব্রজে গমন করবে। কোনো দল আবার নৈহাটি থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসবে। কোনো দল দমদম, কোনো দল ব্যারাকপুর, কোনো দল বারাসাতের দিকে যাবে। কোনো দল ডায়মন্ড হারবার গিয়ে জাহাজগুলোতে অনুসন্ধান করবে। কোনো দল নৌকো এবং স্টিমার লঞ্চে ভাগীরথীর দক্ষিণ থেকে উত্তরে এবং উত্তর থেকে দক্ষিণে যাবে। কোনো দল নদীর কিনারায় কিনারায় টহল দেবে স্টিমার এবং পানশিগুলিকে দেখবার জন্যে। কলকাতা, উলুবেড়িয়া, গেঁওখালি সর্বত্রই পুলিশের দল ছড়িয়ে পড়ল। হাওড়া এবং কলকাতায় প্রত্যেক বাড়িতে বাড়িতে এবং সংলগ্ন গ্রামগুলিতে খোঁজ নিয়ে দেখবার জন্য পুলিশের দল রওনা দিল। আদেশ পেয়ে সকলেই চলে গেলেন, কেবল বাকি থাকলাম একা আমি। ভাবলাম আমাকে বোধহয় এই অনুসন্ধান থেকে রেহাই দিয়ে অন্য কোনো কাজে পাঠানো হবে। ঠিক তখনই বড় সাহেব এগিয়ে এসে বললেন, মুখার্জি, এই অনুসন্ধানে আমি নিজেও বেরোচ্ছি। তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো, অথবা নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে অনুসন্ধান শুরু করতে পারো। মোদ্দা কথা, পলাতক আসামিদের সন্ধান চাই। স্যার, আসামিরা যেখান থেকে পালিয়েছে বা যেভাবে পালিয়েছে আপনি কি জায়গাটা দেখেছেন? না, আমি এখন সেখানেই যাচ্ছি। তাহলে স্যার আমি আপনার সঙ্গেই যেতে চাই। বেশ, চলো। হিলি এবং ওয়ার্নার শেষ পর্যন্ত কোথায় এবং কিভাবে ধরা পড়েছিল সে কথা বলার আগে ওরা কে, কেনই বা তাদের জেল হয়েছিল এবং পুনরায় তাদের ধরবার জন্য এত বিশাল আয়োজনেরই বা প্রয়োজন পড়ল কেন, এই বিষয়টার উপর একটু আলোকপাত করার প্রয়োজন। কলকাতার লালদিঘির ধারে সিঙ্গার কোম্পানির সেলাই মেশিনের একটা দোকান আছে। ওয়ার্নার ছিলেন এই দোকানের বড় সাহেব। বিয়ে থা করেননি, চরিত্রটিও আগমার্কা বিশুদ্ধ নয়। প্রতিদিন সন্ধ্যার পর তাকে একবার কলিঙ্গা বাজার স্ট্রিটে যেতেই হতো এবং কোনোদিনই রাত 12টার আগে সেখান থেকে ফিরতেন না। আর শনি রবিবারগুলো তার বাগান বাড়িতেই কেটে যেত। তো এহেন ওয়ার্নার একদিন বেলা 11টার সময় থানায় এসে হাজির হলেন। থানার প্রায় প্রত্যেকেই তাকে চিনত। উপস্থিত দেশীয় কর্মচারীটি তাকে সসম্মানে বসতে দিলেন। ওয়ার্নার বললেন, ইংরেজ অফিসারকে আছে খবর দাও, আমার দোকানে বড় রকমের চোরে হয়ে গেছে। ওয়ার্নারের কথা শুনে পুলিশ কর্মচারীটি তক্ষুনি গিয়ে তার ঊর্ধ্বতন ইংরেজ অফিসারকে খবর দিলেন। খবর পেয়ে ইংরেজ অফিসার চলে এলেন। ইনিও ওয়ার্নারের পরিচিত। ওয়ার্নার একে বললেন, গত শনিবার অফিস বন্ধ করে আমি কোয়ার্টারে ফিরি। অফিসের জানলা দরজা সমস্ত আমার সামনেই বন্ধ করা হয়েছিল এবং সবই আমার কাছেই থাকে। সেদিন অফিসে আমার টেবিলের দেরাজে নগদ টাকা এবং কিছু সোনার উপর অলংকার মিলে মোট 6 লক্ষ টাকার মতো ছিল। আজ আমি অফিসে গিয়ে ছোট দরজা খুলতে গিয়ে দেখি ঠালা খোলা। ভেতরে ঢুকে দেখি দেরাজও খোলা এবং ভেতরে যা ছিল তার কিছুই নেই, সমস্ত চোরে নিয়ে গেছে। মোকদ্দমার অনুসন্ধান শুরু হলো। তদন্তকারী দলের সঙ্গে আমিও সেখানে গেলাম। অফিসের সদর দরজায় যে তালা লাগানো হয়
তা বিখ্যাত তালা কোম্পানির চাবস তালা। সেটা সম্পূর্ণ অক্ষতই আছে। মনে হয় যেন আসল চাবি দিয়েই তালাটা খোলা হয়েছে। চাবস তালা সহজে ভাঙা কিংবা অন্য কোনো চাবি দিয়েও খোলা সম্ভব নয়। দেরাজের তালাও একই রকম অক্ষত। বাইরে থেকে লোক ঢোকার কোনো রকম চিহ্নই ঘরের ভিতর খুঁজে পাওয়া গেল না। রাতে ওই জায়গায় যাদের পাহারা থাকে তাদের ডেকে জিজ্ঞাসা করা হলো। তাদের মধ্যে একজন বলল, এই রবিবার রাত যখন 4টে বাজে তখনও তো তালা বন্ধই ছিল। সেই সময় জমাদারের রাউন্ড ছিল, সে আমার সামনেই তো তালা টেনে দেখেছিল। এরপর জমাদারকেও ডেকে জিজ্ঞাসা করলাম। জমাদারও পাহারাওয়ালা যা বলেছিল সেই একই কথা বলল। এদের কথা শুনে আমার মনে হলো, চুরি যদি সত্যি হয়ে থাকে তাহলে তা হয়েছে রবিবার রাত 4টের পর থেকে সোমবার ওয়ানার সাহেব দোকান খুলতে যাওয়ার মধ্যবর্তী সময়ের মধ্যেই। তাই যদি হয় তাহলে সোমবার সকালে এই অঞ্চলে যাদের পাহারা ছিল তাদের সঙ্গেও একবার কথা বলা দরকার। সুতরাং সকালের পাহারাদারদের সঙ্গেও আলাদা আলাদাভাবে কথা বললাম। ওয়ানার সাহেবকে এরা প্রায় প্রত্যেকেই চেনে। এদের মধ্যে একজন বলল, সোমবার দিন সকাল 7টা নাগাদ আমি তো ওয়ানার সাহেবকে দোকান খুলতে দেখলাম। কিন্তু ওয়ানার এ কথা অস্বীকার করলেন এবং এরপরেই আমাদের সন্দেহ ওয়ানারের ওপরেই পড়তে শুরু করল। তবে জোরালো প্রমাণ ছাড়া এখনই ওর বিরুদ্ধে অপুর মহলে কিছু জানানো যাবে না, কারণ ওয়ানার একজন ইংরেজ। আমরা কয়েকজন দেশীয় পুলিশ কর্মচারী মিলে গোপনে ওয়ানারের বিরুদ্ধেই তদন্ত শুরু করলাম। যে সমস্ত জার্মান এবং ইংরেজ বারবণিতাদের কাছে ওয়ানারের যাতায়াত ছিল, গোপনে তাদের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করলাম এবং তাদের বিষয়ে খোঁজ খবর নিতে লাগলাম। এদের মধ্যে যে ইংরেজ বণিতাটির কাছে ওয়ানারের সবচাইতে বেশি যাতায়াত ছিল, একদিন সন্ধ্যার সময় তার পিছু নিয়ে ইডেন গার্ডেনের ভেতরে ঢুকলাম। তার কাছাকাছি থেকে আশপাশ দিয়ে ঘুরঘুর করতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল তার হাতের একগাছি সোনার বালার ওপর। ওয়ানার চুরি যাওয়া জিনিসের যে তালিকা দিয়েছিল তার মধ্যে ঠিক এরকমই একজোড়া বালার উল্লেখ ছিল। এবার আমি সোজা থানায় গিয়ে আমার ঊর্ধ্বতন ইংরেজ অফিসারকে সব কথা জানালাম। তিনি সেই রাত্রেই আমাকে সঙ্গে নিয়ে সেই ইংরেজ মহিলার বাড়িতে হানা দিলেন। বালা কোথা থেকে পেয়েছে জিজ্ঞাসা করায় সে বলল, এই বালা তো মিস্টার ওয়ানার আমাকে গিফট করেছে। জিনিসটা যে চোরাই মাল সে কথা শুনে মহিলা বেশ ঘাবড়ে গিয়ে বলল, দেখুন অফিসার, এটা চোরাই মাল হতে পারে, কিন্তু আমি সেটা জানবো কি করে বলুন? আমি তো চুরি করিনি। এই বালা ছাড়া মিস্টার ওয়ানার তোমাকে আর কি কি গয়না দিয়েছেন? না, আমাকে আর কোনো গয়না দেননি। তবে তিনি একটা বাক্স পার্সেল করে পাঠিয়েছেন তার মায়ের কাছে মুম্বাইতে। সেই পার্সেলে আরও গয়না থাকতে পারে। এই তথ্যটি পাওয়ার পর কাল বিলম্ব না করে বোম্বাই পুলিশ কমিশনারের কাছে টেলিগ্রাম পাঠানো হলো। তিনি সেই পার্সেল আটক করে আমাদের কাছে পাঠিয়ে দিলেন। পার্সেলের মধ্যে সত্যি কতকগুলি সোনার গহনা ছিল এবং সেগুলিও চুরির মালের তালিকাভুক্ত। এবার ওয়ানার সাহেবের বিরুদ্ধে সমস্ত নালিশ বিস্তারিত জানিয়ে সিঙ্গার কোম্পানির হেড অফিস বোম্বাইতে চিঠি পাঠানো হলো এবং সেখান থেকে একজনকে কলকাতায় এসে এই মোকদ্দমায় ফরিয়াদি হবার জন্য অনুরোধ করা হলো। কিন্তু বোম্বাই থেকে কোম্পানির স্বত্বাধিকারী কলকাতায় এসে পৌঁছনোর আগেই ওয়ানার বেপাত্তা হয়ে গেল। অনেক খোঁজখবর করেও তার আর কোনো সন্ধান পাওয়া গেল না। এর প্রায় বছর খানেকের পর একজন ইংরেজ পুলিশ কর্মচারী কয়েদি নিয়ে রেঙ্গুনে গিয়েছিলেন। তিনি ওয়ানারকে চিনতেন। ফিরে এসে তিনি জানালেন যে তিনি রেঙ্গুনে ওয়ানারকে দেখেছেন। সেখানে একটি চাকরি জুটিয়ে নিয়ে ওয়ানার নাকি বহাল তবিয়তে বসবাস করছে। এই খবরের উপর নির্ভর করে
ওয়ারেন্ট সহ আমি ওই ইংরেজ কর্মচারীকে সঙ্গে নিয়ে রেঙ্গুনে পাড়ি দিলাম এবং একরকম অক্লেশেই ওয়ানারকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এলাম। বিচারে ওয়ানারকে অপরাধী সাব্যস্ত করে সেশন কোর্টের বিচারক 4 বছরের মেয়াদে সশ্রম কারাদণ্ড দিলেন। সেই থেকেই ওয়ানার হরিণবাড়ির জেলে বন্দী ছিল। এবার আসি হিলির প্রসঙ্গে। যে হরিণবাড়ির জেলে ওয়ানার ছিল, হিলিও সেই একই জেলে ছিল। হিলি প্রথমে একজন সৈনিক হিসাবে এদেশে এসেছিল। সে ছিল তার ব্যাটালিয়নের সবচাইতে দীর্ঘদেহী এবং বলশালী সৈনিক। ইংরেজদের হয়ে যে কটি সম্মুখ সমরে সে অংশ নিয়েছিল তার প্রত্যেকটিতেই ইংরেজরা জয়ী হয়েছিল। হিলি ছিল একজন প্রকৃত যোদ্ধা। তার শরীরে এখনো অনেকগুলি গুলির চিহ্ন বিদ্যমান, কিন্তু মিরাট রেজিমেন্টে থাকাকালীন কেন যে তার এমন মতিভ্রম হল তা একমাত্র সেই জানে। বলা নেই কওয়া নেই, সে হঠাৎই নিরুদ্দেশ হয়ে গেল এবং গোপনে ইংল্যান্ড যাত্রা করল। সেখানে গিয়ে একটি কুখ্যাত ডাকাত দলের সঙ্গে জড়িয়ে পড়ল এবং অল্প দিনের মধ্যেই নিজেকে সেই দলের প্রধান হিসেবে প্রতিষ্ঠা করে নিল। এরপর একের পর এক রোমহর্ষক চুরি এবং ডাকাতির ঘটনায় ইংল্যান্ড পুলিশের ঘুম ছুটে গেল এবং সেই সব ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গেলে আলাদা একটা বই হয়ে যাবে। সেদেশের বিখ্যাত বিখ্যাত গোয়েন্দারাও তার পিছু ধাওয়া করে কিছুই করে উঠতে পারলেন না। শেষ পর্যন্ত সেদেশের পুলিশ বিভাগ তাদের অন্য কাজ ফেলে হিলির পিছনেই পড়ে রইল। এমতাবস্থায় একরকম বাধ্য হয়েই হিলি ইংল্যান্ড ছেড়ে আবার এ দেশে ফিরে এলো। প্রথমে বোম্বাই, সেখান থেকে কলকাতার একটা 3তলা হোটেলে এসে উঠল এবং এরপরই কলকাতার ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটের নিকটবর্তী জায়গাগুলোতে একের পর এক ভয়ঙ্কর রকমের চুরির ঘটনা ঘটতে লাগলো। প্রতিদিনই সকালে খবর আসতে লাগলো, আজ 3টি ইংরেজ বাড়িতে চুরি হয়েছে। আজ 3টি বাড়িতে চুরি হয়েছে, তো কাল 4টি ইংরেজ বাড়ি থেকে ঘড়ি, চেন ও অন্যান্য মূল্যবান গয়নাগাটি চুরি হয়ে গেছে। একের পর এক খবর আসতে লাগলো। অনুসন্ধান শুরু হলো। নামকরা ইংরেজ এবং দেশীয় গোয়েন্দাদের প্রায় সকলেই এই অনুসন্ধানে যুক্ত হলেন, কিন্তু কেউই কোনো সুবিধা করে উঠতে পারলেন না। নিজের কৃতিত্বে গর্বিত সমস্ত গোয়েন্দাদেরই দর্প চূর্ণ হলো। যে সমস্ত বাড়িতে চুরিগুলো হচ্ছে তাদের খানসামা বাবুর্চিদের মধ্যে কেউ বলল, রাতে আমাদের কোঠিতে একজন মুসলমান বেশি লোককে দেখেছিলাম। আবার কেউ বলল, আমি চোরকে পালাতে দেখেছি, সে ইহুদি। আবার কেউ বা বলল, চোর আমার হাত ছাড়িয়ে পালিয়েছে, সে ফিরিঙ্গি। এইভাবে নানা জনে নানা কথা বলতে লাগলো। দিন 5 মধ্যেই জায়গাটা যাকে বলে অরাজক হয়ে উঠল। পুলিশের যিনি মাথা, তার নিজেরই মাথা ঘুরে গেল। শেষ পর্যন্ত সবাই মিলে পরামর্শ করে ওই নির্দিষ্ট জায়গাটা পুলিশে পুলিশে প্রায় ঘিরে ফেলা হলো। 10 হাত অন্তর অন্তর একজন করে পাহারাদার নিযুক্ত হলো। এছাড়া প্রতিটি বাড়ির দরজায় দরজায় পুলিশ পাহারা বসানো হলো। ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মচারীরাও পাহারায় নিযুক্ত হলেন। ওপর মহলের অফিসারেরাও টহল দিতে লাগলেন। গোয়েন্দা বিভাগের আমরাও নিষ্কৃতি পেলাম না, কিন্তু এত আঁটোসাঁটো ব্যবস্থা সত্ত্বেও চুরি আটকানো গেল না। একের পর এক চুরি হয়েই চলল। এইভাবে 8 দিন কেটে যাবার পর 9ম দিন রাত আন্দাজ 3টের সময় ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটের একটি বাড়ি থেকে নারী কণ্ঠে আওয়াজ ভেসে এলো, চোর 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 চোর। বাড়ির বাইরেই পুলিশ, সদর দরজা বন্ধ। সেখান থেকে পুলিশও চেঁচিয়ে উঠল। বাড়িতে একটি মুসলমান আয়া ছিল। চোর এসে তার সামনে পড়ল। আয়াও কম সাহসী নয়।
সে চোরকে জাপটে ধরল, কিন্তু ধরে রাখা তার পক্ষে সম্ভব হলো না। চোর এক লাফে বাড়ির পাঁচিল টপকে পাশের বাড়ির ভেতরে গিয়ে পড়ল। সে বাড়িতেও পুলিশ পাহারায় ছিল। দরজার বাইরে থেকেই সে চোরকে দেখতে পেল। সেও চোর চোর বলে চেঁচিয়ে উঠল। সবাই মিলে একসঙ্গে চেঁচাতে লাগলো। কেউ কেউ পাঁচিল টপকে সেই বাড়ির ভেতর ঢুকে পড়ল। বাড়ির দারোয়ানও চোরের পিছু ধাওয়া করে গেল। চোর আবার লাফ দিয়ে পাঁচিলের ওপর উঠে পড়ল। সেই মুহূর্তে একজন দারোয়ান চোরের পা টেনে ধরেছিল, কিন্তু চোরের বলিষ্ঠ পায়ের লাথি খেয়ে সে ছিটকে পড়ল। চোর লাফিয়ে পাশের একটা খালি বাড়ির ভেতরে গিয়ে পড়ল। সেই বাড়ির ভেতর আগে থেকেই পুলিশ ঢুকে বসেছিল। পুলিশ দেখে চোর ক্ষিপ্র গতিতে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। পুলিশও পিছু নিল। চোর অবলীলায় সেই বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির ছাদে লাফিয়ে গিয়ে পড়ল। এবার পুলিশের আর সাধ্য হলো না এভাবে লাফিয়ে গিয়ে তার পিছু নেওয়া। পুলিশ এবার কি করবে কিছু ভেবে না পেয়ে শুধু চোর চোর বলে চিৎকার করতে লাগলো। আর চোর এক বাড়ির ছাদ থেকে আর এক বাড়ির ছাদে লাফাতে লাফাতে অদৃশ্য হয়ে গেল। শেষ যে বাড়িটার ছাদে তাকে লাফিয়ে পড়তে দেখা গেল সেটা ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটের একটি হোটেল। এই কথাগুলো আমার বলতে যতটা সময় লাগলো তার 100 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে ঘটনাটা ঘটে গেল। যাই হোক, তখন আমরা সকলে নিশ্চিত হয়ে গেলাম যে চোর এই কয়েকটি বাড়ির মধ্যেই কোথাও না কোথাও আছে। সে যাতে আর বেরিয়ে যেতে না পারে সেই মতো পাহারার বন্দোবস্ত করে যে হোটেলটির ছাদে তাকে শেষবারের মতো লাফ মারতে দেখা গেছে সেই হোটেলের ভেতর ঢুকে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই অঞ্চলের প্রত্যেকটি সাহেবের বাড়ি চোরের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাঁরা প্রায় সকলেই ততক্ষণে রাস্তায় বেরিয়ে এসেছেন। হোটেলের দরজার গেটে পৌঁছে দেখলাম সেখানেও 2 জন সাহেব দাঁড়িয়ে আছেন। এরা এই হোটেলেই থাকেন। এরাও আমাদের সাহায্য করতে প্রস্তুত। এদের মধ্যে একজনের নাম হিলি। 3 তলা হোটেলটির নিচ থেকে প্রত্যেকটি ঘরেই রীতিমতো খানা তল্লাশি শুরু হলো। ঘরে যারা ছিলেন তারা প্রত্যেকেই ভদ্রলোক এবং এই ধারাবাহিকভাবে চুরির ঘটনা তারাও শুনেছিলেন। ফলে আমাদের এই খানা তল্লাশিতে তারা বিরক্ত তো হলেনই না, উল্টে আমাদের সঙ্গে সহযোগিতাই করতে লাগলেন। নিচের তলা এবং দোতলায় অনুসন্ধান করে কারোর ঘরেই কোনো চোরাই মাল পাওয়া গেল না। এরপর 3 তলায় অনুসন্ধান শুরু হলো। এই 3 তলাতেই হিলি সাহেব থাকেন। এতক্ষণ ইনি আমাদের কাজে সাহায্য করছিলেন। এবার তার ঘরে ঢোকা হলো। ঘরে ঢুকেই একজোড়া জুতোর ওপর আমার চোখ পড়ল। ঠিক এরকমই একজোড়া জুতো এক সাহেবের বাড়ি থেকে 2 দিন আগেই চুরি গিয়েছিল। এরপরেই সোনার উপর কাজ করা একগাছা ছড়ি দেখতে পাওয়া গেল। বর্ণনা অনুযায়ী ঠিক এরকমই একগাছা ছড়ি অন্য আরেকজন সাহেবের বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল। সন্দেহ নিরসনের জন্য সঙ্গে সঙ্গে 2 জন পুলিশ কর্মচারী 2খানা গাড়ি নিয়ে ওই 2 জন সাহেবের বাড়িতে চলে গেলেন। খবর শুনে সাহেব 2 জনও তক্ষুনি ঘটনাস্থলে এসে হাজির হলেন এবং হিলির ঘরে ওই জুতো আর ছড়ি দেখে তারা উত্তেজিত হয়ে বলে উঠলেন, মাই গডনেস, এত আমাদের চলে যাওয়া ছোটা। অ্যান্ড দিস ইজ মাই স্টেক। এটা আমার ছড়ি। আমার কর্মজীবনের অভিজ্ঞতায় ইংরেজ চোরেদের একটা মহৎ বৈশিষ্ট্য লক্ষ্য করেছি। ধরা না পড়া পর্যন্ত কারোর সাধ্য নেই যে তার পেট থেকে কোনো কথা বার করতে পারে, কিন্তু বামাল ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সে অপরাধ স্বীকার করে ফেলে। তখন আর কোনো কথাই গোপন করে না। হিলি নিজেই হোটেলের নানা স্থান থেকে সমস্ত চোরাই মাল বার করে দিল। শুধু একটা পিয়ানোর ভেতর থেকেই বেরিয়েছিল 32,000 ছড়া সোনার চেন। যাই হোক, শেষ পর্যন্ত আদালতেও হিলি তার সমস্ত অপরাধ স্বীকার করে নেওয়ায় জজ এবং জুরিগণ দয়া পরবশ হয়ে তাকে মাত্র 3 মাসের সশ্রম কারাদণ্ড দিলেন। সেটা ছিল 1888 সালের অগস্ট মাস। ওয়ানারের মতো হিলিকেও রাখা হলো
হরিণবাড়ির জেলে। তো এহেন ধুরন্ধর ও দুর্ধর্ষ কয়েদি হিলি ও ওয়ানারের জেল ভেঙে পালানোর সংবাদে পুলিশ বিভাগ যে দুলে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। দলে দলে ভাগ হয়ে পুলিশের লোক ছড়িয়ে পড়ল চতুর্দিকে। আমি বড় সাহেবের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছি তাঁর সঙ্গে ঘটনাস্থলে পরিদর্শনে যাব বলে। কিছুক্ষণ পরেই বড় সাহেবের টমটম এসে উপস্থিত হলো। আমরা দুজনেই সেই গাড়িতে উঠে হরিণবাড়ি অর্থাৎ প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে যা জানতে পারলাম তা হল ওয়ানার ও হিলি দুজনেই একসময় জেল হাসপাতালে ছিল এবং সেই সময়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব স্থাপিত হয়। এর কিছুদিন পরেই একজন কয়েদির মুখে খবর পাওয়া গেল যে ওয়ানার ও হিলি জেল থেকে পালাবার চেষ্টা করছে। খবর পেয়ে জেল কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করে দিল এবং হিলির ঘর থেকে একটা হাত দেড়েক লম্বা লোহার পাত পাওয়া গেল। এরপরেই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুজনকেই আলাদা আলাদা সেলে লোহার শিকলে আবদ্ধ রাখবার ব্যবস্থা হলো। তাছাড়া রাতের বেলা সেলের দরজায় চাপ তালা লাগিয়ে দরজার বাইরে নজরদারি দ্বিগুণ করা হলো। ইংরেজ কয়েদি হবার সুবাদে হিলি ও ওয়ানারের সেলে একটা করে চেয়ার, টেবিল ও খাট রাখা ছিল। যে সময়ে জেলের বাইরে প্রহরী কয়েদি পালালো বলে চিৎকার করে উঠেছিল, সেই সময়ে জেলের ভেতরে গিয়ে দেখা গেল দুটো সেলেরই তালা ভাঙা। দুজন কয়েদিরই লোহার শিকল নিচেই গড়াগড়ি খাচ্ছে এবং উভয় সেলের ভেতরেই চেয়ার, টেবিল, খাট কিছুই নেই। তার বদলে পড়ে আছে একটা লোহার গাঁইতি। বাইরে দেখা গেল যেখান দিয়ে কয়েদিরা পালিয়েছিল সেখানে খাট, টেবিল এবং চেয়ারগুলো পরপর উঁচু করে রাখা আছে, অর্থাৎ কয়েদিরা এগুলোর সাহায্যেই পাঁচিলের ওপর উঠেছিল এবং তারপর সেখান থেকে লাফিয়ে নিচে পড়ে পলায়ন করেছে। যে প্রহরী প্রথম কয়েদিদের পালাতে দেখেছিল তার মুখে শুনলাম, আমার নজরে যখন এলো ততক্ষণে কয়েদিরা পাঁচিলের ওপর উঠে পড়েছে। আমি হই হই করে চেঁচে উঠতেই তারা লাফিয়ে গিয়ে পড়ল ওপারে। তার আগে অবশ্য আমার হাতের রুলটা ছুঁড়ে মেরেছিল। একজনের সোলার টুপি খুলে এপারেই পড়ে রইল, আর কয়েদি লাফ মেরে ওপারে চলে গেল। তোমার কাছে বন্দুক ছিল না? বন্দুক থাকলে কি হবে, তাতে তখন গুলি বারুদ কিছুই ছিল না। তারপর কি করলে? চেঁচামেচি শুনে সবাই বেরিয়ে এলো। আসামি পালিয়েছে শুনে প্রথমটায় সবাই হতভম্ব হয়ে গেল। কি করব বুঝে উঠতেই পারছিলাম না। কিন্তু তারপরে সবাই মিলে জেলখানার চারপাশের ফাঁকা মাঠ আর জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেও তাদের টিকিটই পর্যন্ত দেখা গেল না। এইসব শুনে এবং যা দেখবার দেখে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। বড় সাহেব বললেন, এবারে কি করতে চাও মুখার্জি? স্যার, হাওড়া রেলে গিয়ে ওই লাইনে অনুসন্ধান চালাতে চাই। আমাদের লোক তো সব জায়গাতে ছড়িয়ে পড়েছে, ওই লাইনেও গেছে। হ্যাঁ স্যার, কিন্তু ওই লাইনে একটু বিশেষ তল্লাশির প্রয়োজন আছে। ওয়ার্নার ওই পথ দিয়ে আগে একবার পালিয়েছে, এটা তার একটা চেনা রুট। ওকে, ক্যারি অন। বড় সাহেব আমার প্রস্তাব অনুমোদন করলেন। হাওড়ায় গিয়ে দেখলাম গাড়ি ছাড়বো করছে। তাতেই উঠে পড়ে বর্ধমানে গিয়ে নামলাম। বর্ধমানে অনুসন্ধান করে কোনো সন্ধান পাওয়া গেল না। সেখান থেকে গেলাম চন্দননগর, তারপর এলাম শেওড়াফুলিতে। কোথাওই কোনো সন্ধান পাওয়া গেল না। রাত্রি 12টা নাগাদ কলকাতায় ফিরে এলাম। রাত 2টো পর্যন্ত বড় সাহেবের সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম এভাবে হবে না। হাওড়া থেকে শুরু করে প্রত্যেকটা স্টেশনে নেমে নেমে রীতিমতো সেখানে থেকে অনুসন্ধান চালানোর প্রয়োজন। এইভাবে বর্ধমান পর্যন্ত যাব এবং প্রয়োজনে
আরও দূরে যেতে হলেও যাব। সেই মতো পরদিন ভোর থেকেই কাজ শুরু করে দিলাম। তারিখটা ছিল 7ই মার্চ 1889 খ্রিস্টাব্দ। প্রথমে বালি, তারপর কোন্নগর হয়ে শ্রীরামপুরে এসে পলাতক আসামিদের একটা খবর পাওয়া গেল। এখানকার স্টেশন মাস্টারের কাছ থেকে জানা গেল যে দুজন ইংরেজ, যাদের চেহারা হিলি ও ওয়ানারের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়, তারা আসানসোলের দুখানা টিকিট কেটে গাড়িতে উঠেছিল 6 তারিখ ভোরে। এই খবর শোনার পর প্রথমেই যে ট্রেন পেলাম সেই ট্রেনে উঠে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিলাম। আসানসোল পৌঁছে শুনলাম শ্রীরামপুর স্টেশন থেকে টিকিট নিয়ে কোনো লোক 6 তারিখ সেখানে নামেনি। বর্ধমান থেকে আসানসোল লাইনে যাঁরা টিকিট পরীক্ষা করেন তাদের সঙ্গে কথা বলেও কোনো সন্ধান পাওয়া গেল না। আসানসোল থেকে বর্ধমান এসে সে রাত বর্ধমানেই থেকে গেলাম। পরদিন মানে 8ই মার্চ সকাল 10টা নাগাদ দেখলাম ইংরেজ ইন্সপেক্টর হাবিদ সাহেব ও একজন ইংরেজ কনস্টেবল, তার নাম ডালসুরি, বর্ধমান স্টেশনে এসে নামলেন। আমাকে দেখেই হাবিদ সাহেব বললেন, है तुम कहाँ जाता है? আমি বললাম, তোমরা যে কাজে বেরিয়েছ আমিও সেই কাজেই। হে খালা বাঙালি নয়, এ হলো গোরা সাহেব, ইংরেজ। ওদের কাছে পেস্টলও আছে, ওরে ধরা তোমার কাম্য নয়। বেশ বেশ, তুমিই ধরবে। আমি তো ধরবই, আমি তো তোমাদের বাঙালিদের মতো ভেটো নই। হ্যাঁ সাহেব, আমরা বাঙালিরা ভিতুর জাত, তার উপর আবার ওদের কাছে পিস্তল আছে বলছো। আমি বরং তোমার পিছন পিছনই যাব। তা যেতে পারো, আমি তোমাকে অনেকদিন ধরে চিনি, তুমি লোক ভালো, ধরতে পারলে অনেক টাকা বকশিস পাবো, তার থেকে তোমাকেও কিছু দিয়ে দেব। আমার টাকার অত লোভ নেই, আমি চাই ক্রেডিট। আচ্ছা সাহেব, তাই হবে, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব। বাংলাদেশের গ্রামের ভেতর তুমি কিভাবে অনুসন্ধান চালাও তা দেখতে আমার বড় ইচ্ছে হচ্ছে। মনে মনে ভাবলাম, সাহস থাকলে কি হবে, তোমাদের বুদ্ধির দৌড় তো আমার জানা আছে, মাথায় তো সব গোবর পোড়া। ডালসুরি নতুন লোক চুপচাপ দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন। এই সময়ে কলকাতার দিক থেকে একটা মালগাড়ি এসে বর্ধমানে ঢুকল। হিলি যে কতটা বলশালী এবং কী পরিমাণ চতুর, ধূর্ত ও দুর্ধর্ষ দুর্বৃত্ত, সেটাই হাবিদ সাহেব আমাদের বোঝাচ্ছিলেন। এই সময়ে মালগাড়ির গার্ড পামার সাহেব এসে আমাদের সামনে দাঁড়ালেন। হাবিদ সাহেবের বক্তৃতা বন্ধ হলো। পামার সাহেবের মুখে শোনা গেল, তিনি যখন মালগাড়ি নিয়ে আসছিলেন তখন বইচি ও দেবীপুর স্টেশনের মাঝামাঝি অঞ্চলে দুজন সাহেবকে হাঁটতে হাঁটতে যেতে দেখেছেন। সঙ্গে সঙ্গে ঠিক করা হলো যে আমরা মেমারি স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে ওই দিকে এগোব। সেক্ষেত্রে পথেই ওদের পাকড়াও করা সম্ভব হবে। পরিকল্পনা মতো হাবিদ, ডালসুরি এবং আমরা তিনজন বেলা 12টা নাগাদ মেমারি স্টেশনে এসে নামলাম। স্টেশনের বাইরে কয়েকটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে হাবিদ সাহেব পদব্রজে যাওয়ার পরিকল্পনা বাতিল করলেন। স্টেশন থেকে একজন পিয়নকে গাড়ি ডেকে আনার জন্য পাঠিয়ে দিয়ে ওয়েটিং রুমে ঢুকলেন বিশ্রাম করতে। আমি ভাবলাম, এই ফাঁকে এখানেই খানিকটা অনুসন্ধান সেরে নেওয়া যাক। প্রথমে বুকিং অফিসে ঢুকে সেখানকার কর্মচারীদের কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কিনা দেখবার চেষ্টা করলাম। বুকিং অফিসে কেউ কিছু বলতে পারল না, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সিগন্যালার বাবু রজনীনাথ রায়। তিনি বললেন, 6 তারিখ কলকাতার প্রথম ট্রেনটা 10টার খানিক আগেই স্টেশনে ঢুকেছিল। তো সেই ট্রেন থেকে যারা নেমেছিল তাদের টিকিট আমি দেখছিলাম। যাত্রীদের মধ্যে দুজন সাহেব ছিল, তাদের টিকিট ছিল শ্রীরামপুর থেকে আসানসোল পর্যন্ত। আমি তাদের বললাম, আপনারা ভুল করে এখানে নেমেছেন, এটা আসানসোল নয়, মেমারি। কিন্তু তারা দুজন আমার কথা কর্ণপাত না করে বাজারের দিকে চলে গেল। এই জন্যই ব্যাপারটা আমার আরও ভালো করে মনে আছে। আপনি বোধহয় এদেরই খোঁজ করছেন।
ও হ্যাঁ, এদের একজনের মাথায় টুপি ছিল, আর একজনের মাথায় ছিল না। আমি দুয়ে দুয়ে 4 করে নিলাম, কারণ শ্রীরামপুরের স্টেশন মাস্টার বলেছিলেন 6 তারিখ সকালে 2 জন ইংরেজ সেখান থেকে আসানসোলের টিকিট কেটেছিলেন। এখন দেখলাম রজনীবাবুর কথার সাথে সে কথা মিলে যাচ্ছে। এরপর বাজারের দোকানদারদের জিজ্ঞাসা করতে করতে ক্রমে জানতে পারলাম যে 2 জন সাহেবকে কেউ কেউ মদের দোকানের দিকে যেতে দেখেছিল। মদের দোকানে গিয়ে জানলাম কথাটা সত্যি, কিন্তু তারপর সেখান থেকে বেরিয়ে তারা কোন দিকে গেছে তা দোকানদার বলতে পারল না। তারা নাকি খুব অল্পই মদ্যপান করেছিল এবং একটা অত্যন্ত ময়লা 10 টাকার নোট দিয়ে সেটা ভাঙিয়ে নিয়েছিল। এরপর আবার বাজারে ফিরে এলাম। এক জায়গায় কয়েকজন মুটিয়া বসেছিল। তাদের মধ্যে একজন বলল যে, আজ 3 দিন হলো বেলা 11টার সময় আমি 2 জন সাহেবকে শিবচরণ বাগদির গরুর গাড়িতে চকদিঘির দিকে যেতে দেখেছি। খোঁজ নিয়ে জানলাম এই শিবচরণের বাড়ি মেমারি থেকে প্রায় 2 মাইল ভেতরে। এইসব খোঁজ খবর করতে করতেই বেলা 1টা বেজে গেল। স্নান আহ্নিক কিছুই হলো না। খিদের জ্বালায় বাজারেরই একটা মিষ্টির দোকান থেকে কিছু খেয়ে নিয়ে স্টেশনে ফিরে এলাম। দেখলাম গাড়ি এসে গেছে এবং আমার সঙ্গী 2 জন সাহেবই গাড়ির ভেতর বসে আমার জন্য অপেক্ষা করছে আর গাল পাড়ছে। আমাকে দেখেই বেশ মেজাজ নিয়ে হাবিদ সাহেব বলে উঠলেন, বাঙালি জাতটাই অকর্মণ্য, গল্পবাজ। কোথায় বসে গল্প করছি না? তোমার জন্য অপেক্ষা করে এখানে সময় নষ্ট করব না আসল কাজ করব আমি? আমার তো তোমাদের সঙ্গে যাওয়ার কোনো অ্যাসাইনমেন্ট নেই। অপেক্ষা করলে কেন? তোমরা চলে যাও, আমি তোমাদের সঙ্গে যাব না। এই বলে আমি স্টেশনের ভেতরে ঢুকে পড়লাম। ডালসুরি সাহেব ছিল প্রকৃতই ভদ্রলোক। সে আমার রাগের কারণ বুঝতে পেরে গাড়ি থেকে নেমে এসে আমাকে অনেকবার করে বোঝাতে লাগলো। আমি কিছুতেই ওদের সঙ্গে আর যেতে রাজি না হওয়ায় সে একরকম জোর করেই আমাকে গাড়ির কাছে টেনে নিয়ে গেল। এবার হাবিদ সাহেবও নরম গলায় বলল, তোমার ওপরে আমার কোনো রাগ নেই মুখার্জি, সময় নষ্ট হয়ে যাচ্ছে বলেই তো আমি। বৃথা বসে থেকে সময় নষ্ট করেছো তোমরাই। আমি বাজারের ভেতর গিয়েছিলাম অনুসন্ধানের কাজেই। এরপর আমি যা যা জানতে পেরেছিলাম তা সাহেব 2 জনকে সবিস্তারে বললাম। সব শুনে হাবিদ সাহেব বলল, তাহলে আর সময় নষ্ট করো না, এখনই চকডিগি রওনা দিলে হয়তো তাদের ধরে ফেলতে পারবো। সাহেব, এ তাড়াহুড়োর কাজ নয়। আমরা খবর পাচ্ছি তারা চকদিঘির দিকে গেছে, কিন্তু অন্য কোথাও না গিয়ে চকদিঘিতেই যে গেছে এটা নিশ্চিত হচ্ছে কিভাবে? আমার পরামর্শ যদি শোনো তাহলে বলবো যে আগে খোঁজ করতে হবে সেই গরুর গাড়ির গাড়োয়ান শিবচরণের। সেই সঠিক বলতে পারবে সাহেবরা তার গাড়ি করে কত অবধি গিয়েছিল, কোথায় নেমেছে। উত্তম পরামর্শ, তাহলে চলো এখনই শিবচরণের গ্রামে যাব। ও কাজ ভুলেও করো না সাহেব। এ অজপল্লী গ্রাম, এ গ্রামের অনেক লোকই সচক্ষে সাহেব দেখেছে কিনা সন্দেহ। এখন তোমরা গ্রামের ভেতর ঢুকলে কোনো কাজই হবে না। তোমরা এখানেই অপেক্ষা করো, আমি গিয়ে শিবচরণের খোঁজ করছি। যদি তার সন্ধান পাই তো সঙ্গে করে এখানেই নিয়ে আসব। হাবিদ একটু গাঁই করতে লাগলো, কিন্তু ডালসুরি আমার যুক্তিটা বুঝল। আমি আর সময় নষ্ট না করে 2 মাইল পথ হেঁটে শিবচরণের গ্রামে গিয়ে হাজির হলাম। শিবচরণ তার বাড়িতেই ছিল। প্রথমে সে আমার সঙ্গে আসতে অস্বীকার করল। তখন আমি নিজের পরিচয় দিয়ে বললাম, এখন তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে সরকারি কর্তব্যে অবহেলা করা হবে, আর যদি যাও তো কিছু বকশিশও মিলতে পারে। এখন ভেবে দেখো তুমি কি করবে। এবার সে আমার সঙ্গে যেতে রাজি হলো। আমি তাকে নিয়ে বেলা 2:30 নাগাদ সাহেবদের কাছে ফিরে এলাম এবং তার কথা মতো সাহেবের ভাড়া করা গাড়িতেই চকদিঘির উদ্দেশ্যে রওনা দিলাম। বলা বাহুল্য শিবচরণও আমাদের সঙ্গেই চলল। সন্ধে 5:30 নাগাদ জামালপুর পার হয়ে 6টার সময় কালনায় এসে পৌঁছলাম। শিবচরণের কথা অনুযায়ী পলাতক সাহেব 2 জন 6 তারিখ সন্ধ্যার পর এখানেই এসে পৌঁছেছিল। সে রাতটা তারা শিবচরণের গাড়ির ভেতরেই কাটিয়েছিল। পরদিন সকাল 7টা নাগাদ শিবচরণ সাহেবদের ছেড়ে দিয়ে ভাড়া বুঝে নিয়ে
নিজের গ্রামে ফিরে গিয়েছিল। সেখান থেকে সাহেবরা কোথায় গিয়েছিল তা আর সে জানে না। আমরা এখানেই শিবচরণকে ছেড়ে দিলাম। এখান থেকে মাইলখানেক আগে কোথাও তার এক আত্মীয়ের বাড়ি আছে। সে ভালো রকম বকশিস পেয়ে আনন্দিত চিত্তে আত্মীয়ের বাড়ির দিকে হাঁটা লাগাল। আমরা গ্রামের ভেতর ঢুকে পলাতক আসামিদের সম্পর্কে অনুসন্ধান করে যা জানতে পারলাম তা হল, পলাতক সাহেবদ্বয় এই গ্রামে আহার ও বাসস্থানের নিমিত্ত অনেক ঘোরাঘুরি করেছিল, কিন্তু আহারের সংস্থান তো দূরের কথা, থাকবার জায়গা পর্যন্ত তারা জোগাড় করে উঠতে পারল না। শেষে তাদের অবস্থা দেখে এক ধোপা নিতান্ত দয়াপরবশ হয়ে তার বাড়ি থেকে খানিকটা ভাত তরকারি এনে সাহেবদের খেতে দিয়েছিল। তারা তাই খেয়ে পেটের জ্বালা জুড়িয়ে ধোপাকে বারবার ধন্যবাদ দিতে লাগল। কিন্তু ধোপা তাদের আহারের ব্যবস্থা করলেও থাকতে দিতে রাজি হলো না। সুতরাং পলাতকেরা অনন্যপায় হয়ে শেষ পর্যন্ত একটা পুকুরের ধারে ঘাসের ওপর শুয়ে 7ই মার্চ সারাটা দিন কাটিয়ে দিল। বেলা গড়িয়ে সন্ধে নামার পর তারা উঠে দামোদর নদীর দিকে চলে গিয়েছিল। এইসব শুনে আমরাও দামোদর নদীর দিকে খোঁজ করা শুরু করলাম। প্রথমে কোনো খবর পেলাম না। সেই সময়ে একজন লোক দামোদর পার হচ্ছিল। তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে 2 সাহেবকে সে ওই 7 তারিখেই সন্ধ্যের পর নদীর ওপারে বালির ওপর বসে থাকতে দেখেছে। বর্ধমান জেলার মধ্যে এই দামোদর প্রসিদ্ধ নদ, তবে এই নদের জল সব সময় সমান থাকে না। আমি যে সময়ের কথা বলছি সেই সময়ে নদীতে জল খুব বেশি ছিল না। কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, আবার কোনো কোনো জায়গায় বড্ডজোর বুক সমান জল। সকলেই হেঁটে নদী পার হয়, কোনো নৌকো বা অন্য কোনো ব্যবস্থা নেই। হেঁটে নদী পার হতে হবে দেখে আমার সাহেব সঙ্গীরা পড়লেন মহা ফাঁপড়ে। আমার পরনে ছিল ধুতি, গায়ে পিরান আর একটা চাদর। আমি ধুতি খুলে পিরান আর ধুতি ছেড়ে চাদরটা পরে নিলাম এবং অক্লেশে নদী পেরিয়ে ওপারে গিয়ে ধুতি পিরান জুতো পরে নিলাম। অসুবিধার মধ্যে শুধু আমার চাদরটা ভিজে গেল। সাহেবদের দুর্ভোগের কথা আর কি বলবো। তারা প্রথমে নৌকোর চেষ্টা করলেন, কিন্তু পেলেন না। শেষে অনেক ভেবেচিন্তে অনন্য পায়ে হয়ে জুতো, মোজা, কামিজ, কোট খুলে ফেললেন এবং পরিশেষে প্যান্টুলুনটাও খুলে ফেলে সম্পূর্ণ দিগম্বর হয়ে জলে নামলেন। বেশ খানিকটা হাঁটু পর্যন্ত জল দিয়ে যেতে হয়। সাহেবদের অবস্থা দেখে নদীর পাড়ের লোক জমে গেল। পুরুষেরা হাসাহাসি করতে লাগলো, স্ত্রীলোকেরা গালমন্দ করতে করতে মুখে আঁচল চাপা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সাহেবদের কোট প্যান্টুলন সব ওপারেই বালির ওপর পড়ে রইল। আমি সেটা দেখেও দেখলাম না। সাহেবরা নদী পেরিয়ে এপারে এসে উঠলেন এবং তাড়াতাড়ি লজ্জা নিবারণ করতে গিয়ে দেখলেন তাদের পরিধেয় জিনিসপত্র সব ওপারেই পড়ে আছে। স্বভাবতই হাবিদ সাহেবের মেজাজ গরম হয়ে গেল। তিনি চটে উঠে বললেন, এটা কি হলো? আমাদের জামা কাপড়গুলোকে আনলো না? আমি হেসে বললাম, সাহেব, এ কি তোমার কলকাতা যে সঙ্গে তোমার চাকর বাকর আছে? এখন আবার যাও, তাছাড়া তো আর কোনো গতি নেই। একথা শুনে হাবিদ আমার ওপর বড়ই অসন্তুষ্ট হলেন, কিন্তু ডালসুরি ভদ্র এবং বুদ্ধিমান মানুষ। সে নম্র স্বরে আমাকে কিছু একটা ব্যবস্থা করবার জন্য অনুরোধ করল। ততক্ষণে আমাদের ঘিরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে পড়েছে। আমি তাদেরই মধ্যে থেকে একজন ছোকরাকে 4 আনা পয়সা দিয়ে সাহেবের জামা জুতোগুলো আনিয়ে নিলাম। দিগম্বর সাহেবেরা কোট প্যান্টুলুন, জুতো, মোজা, টুপি পরে নিয়ে লজ্জা নিবারণ করলেন। আমাদের ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনেদের কাছেই পলাতক আসামিদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, কিন্তু এরা কেউই এখানে কোনো সাহেবদের দেখেনি বলে জানালো। তবে একজন লোক বলল, শ্রীকৃষ্ণপুরের এক গোয়ালার বাড়িতে কদিন ধরে নাকি 2 নতুন লোক এসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তাদের দেখেছ?
না, আমি নিজের চোখে দেখিনি, তবে খবরটা কিন্তু সত্যি। হাবিদ সাহেব তো তখনই যাওয়ার জন্য উদ্যত হয়ে উঠলেন, কিন্তু আমি সাহেবকে নিবৃত্ত করে লোকটিকে বললাম, তুমি নিজে একবার গিয়ে দেখে আসতে পারবে ওই লোক দুজন সাহেব কিনা। লোকটি নিজের চোখে দেখে আসবে বলে তক্ষুনি রওনা দিল, কিন্তু তার ফিরে আসতে দেরি হচ্ছে দেখে হাবিদ বিরক্ত হয়ে বললেন, মুখার্জি, আমি যেতে চাইলাম, তুমি আমাকে যেতে দিলে না। আমাদের কথা জানতে পেরে আসামিরা নিশ্চয় এতক্ষণে পালিয়েছে। ওদের ধরার এমন একটা সুযোগ তোমার জন্য হাতছাড়া হয়ে গেল। কথাটা শুনে আমার প্রচণ্ড রাগ হলো ঠিকই, কিন্তু সেটা গোপন রেখেই বললাম, তাহলে চলো, আর অপেক্ষা করে লাভ নেই, এখনো সময় আছে। এই বলে আমি লোকজনদের জিজ্ঞাসা করতে করতে সাহেবদের নিয়ে কৃষ্ণ গোয়ালার বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম তাদের গোয়াল ঘরে দুজন অতিথি রান্না করছেন। হাবিদকে বললাম, ওই যে ওরা নিশ্চয়ই তোমার আসার খবর এখনো পায়নি, তাই না পালিয়ে রান্না করছে, যাও গিয়ে গ্রেপ্তার করো। হাবিদ এগিয়ে গিয়ে দেখলেন দুজন পশ্চিম দেশীয় সন্ন্যাসী। সাহেবের পরিবর্তে সন্ন্যাসী দেখে লজ্জায় হাবিদের মুখ লাল হয়ে উঠল। কৃষ্ণগোয়ালার বাড়ি থেকে বেরিয়ে যখন খোঁজ খবর করতে করতে আবার হাঁটছি, সেই সময়ে রাজারামপুর নিবাসী বাবু হরনাথ মিত্রের সঙ্গে আমাদের দেখা হলো। আমরা কারা, কোথা থেকে আসছি, কী উদ্দেশ্যে আসছি ইত্যাদি সব কিছু আমার কাছ থেকে জেনে নিয়ে তিনি আমাকে বললেন, আমি বোধহয় আপনাদের খানিকটা সাহায্য করতে পারবো, তবে তার আগে আমার বাড়িতে আসুন, আপনাদের আহার বিশ্রামের দরকার আছে বলে আমার মনে হচ্ছে। আমরা খানিক আশার আলো দেখে হরনাথ বাবুর পিছু পিছু তাঁর বাড়ির দিকে হাঁটা লাগালাম। এদেশের পল্লীগ্রামে ব্রাহ্মণ শূদ্রের যে কী সম্পর্ক সে বিষয়ে সাহেবদের কোনো ধারণাই ছিল না। আমি ব্রাহ্মণ আর হরনাথ বাবু শূদ্র। হরনাথ বাবুর বাড়ি পৌঁছবার পর তার বাড়ির লোকেরা আমাকে যে কী পরিমাণে আদর আপ্যায়ন করলেন তা দেখে সাহেবরা তাজ্জব বনে গেলেন। হাবিদ তো বলেই ফেললেন, হাউ স্ট্রেঞ্জ! আমাদের প্রধান পাদ্রীও কোনো সাধারণ খ্রিস্টানের কাছ থেকে এই পরিমাণ সম্মান পায় না মুখার্জি। যদিও আমার সৌজন্যেই সাহেবদের কপালেও খাতির কিছু কম জুটল না। যাই হোক, তখন রাত্রি 9টা বেজে গেছে। আহার বিশ্রামের পর হরনাথবাবু বললেন, কাল সন্ধ্যের দিকে আমি তখন দামোদরের তীরে হাওয়া খেতে বেরিয়েছিলাম। দেখলাম বিষ্ণুপুরের দিকে নদীর পাড়ে বালির ওপর দুজন সাহেব বসে আছে। এখানে আগে কখনো কোনো ইংরেজ সাহেবকে আমরা আসতে দেখিনি, তাই কৌতূহল বসেই এক পা দুপা করে কাছে এগিয়ে গেলাম। তারপর তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওরা সরকারি কর্মচারী। দামোদরের ওপর কোথায় কোথায় বাঁধ বাঁধবার প্রয়োজন সেটাই দেখবার জন্য তাঁরা এসেছেন, কিন্তু এখানে কোনো থাকবার জায়গা তাঁরা জোগাড় করতে পারেননি। আপনারা নিশ্চয়ই আসবার সময় লক্ষ্য করেছেন যে দামোদরের ধারে ধারে বাঁধ দেওয়া আছে। ওইসব বাঁধ সরকার বাহাদুরই তৈরি করে দিয়েছে। বছর বছর মেরামতির কাজ সরকার বাহাদুরই করিয়ে দেন। এ বাঁধ যে আমাদের কি উপকার করে তা কেবল আমরাই জানি। তো সেই বাঁধের তত্ত্বাবধানে এসে তাঁদের আশ্রয় জুটেনি শুনে আমাদের তো যার পর নাই খারাপ লাগলো। আমি সাগ্রহে তাদের নিজের বাড়িতে নিয়ে এসে আহার ও আশ্রয়ের ব্যবস্থা করলাম। তো সাহেব দুজনের মধ্যে একজনকে তো আমাদের অত্যন্ত বিজ্ঞ এবং বিচক্ষণ ব্যক্তি বলে মনে হলো। যেমন বিশাল দেহ তেমনি তার অগাধ অভিজ্ঞতা। সাহিত্য থেকে সমরবিদ্যা সবেতেই ওনার দখল আছে। রাত্রি প্রায় 2টো পর্যন্ত আমরা তাদের সঙ্গে কাটিয়েছিলাম। তারপর আজই ভোর 5টার সময় তারা এখান থেকে বেরিয়ে দামোদরের বাঁধ দেখতে দেখতে চণ্ডীপুরের দিকে চলে গেলেন। হাবিদ এবং ডালসরি জুতো কোট খুলে রেখে বিছানায় শুয়ে শুয়ে হরনাথবাবুর কথা শুনছিলেন। এবার হাবিদ সাহেব এক ঝটকায় উঠে পড়ে কোট পরে জুতো গলিয়ে নিয়ে বললেন, চলো এখনই চণ্ডীপুর রওনা দিই, আর দেরি করা উচিত হবে না মুখার্জি। আমি হাবিদকে বাধা দিয়ে বললাম, সাহেব এখন রাত্রি 10টা বাজে,
এই সম্পূর্ণ অচেনা জায়গায় আমি এভাবে যেতে রাজি নই, তবে তুমি চাইলে স্বচ্ছন্দে যেতে পারো। এই বলে আমি আমার জন্য নির্দিষ্ট করা পাশের ঘরে চলে গেলাম। রাজারামপুর বর্ধমান জেলার অন্তর্গত জামালপুর থানার অধীন। জামালপুর এখান থেকে খুব বেশি দূরেও নয়, দামোদরের ওপারেই। আমি হরনাথবাবুর সাহায্যে একজন চৌকিদারকে ডাকিয়ে এনে তার হাতে একখানা চিঠি দিয়ে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব এই চিঠিটা জামালপুর থানায় পৌঁছে দাও। চিঠিতে যা লিখেছিলাম তার মোদ্দা কথা হলো, আমরা বিশেষ একটি সরকারি কাজে এখানে হাজির হয়েছি, এখন আপনাদের সাহায্য প্রয়োজন। আপনি দয়া করে পুরনো একজন কর্মচারীকে, যিনি এ অঞ্চলের সব কিছু খুব ভালো করে চেনেন, তাকে এই চৌকিদারের সঙ্গেই দয়া করে পাঠিয়ে দেবেন। বিলম্ব হলে কাজ পণ্ড হয়ে যাবার সম্ভাবনা আছে জানবেন। চিঠি নিয়ে চৌকিদার চলে যাবার খানিকক্ষণ পরেই হাবিদ সাহেব আমার ঘরে এসে বললেন, তোমার কি ইচ্ছে যে আমরা এখানে চুপচাপ বসে থেকে রাতটা কাটিয়ে দিই? আমি জামালপুর থানায় চিঠি পাঠিয়েছি, সেখান থেকে লোক এলে তাকে সঙ্গে নিয়ে বেরোতে চাই। বাজে কথা বলো না, রাতে বেরোতে ভয় পাচ্ছ সেটাই বলো। আমি জানি তোমাদের মতো ভীতু ও অকর্মণ্য যাওয়ার দুনিয়া দুটো নেই। দেখো সাহেব, সব সময় তোমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে আমি নিজের কাজ পণ্ড করতে রাজি নই। তোমরা তোমাদের মতো বেরিয়ে যাও, আমি কি করব সেটা আমি নিজেই বুঝে নেব। বেশ, তবে কলকাতায় গিয়ে আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই বলে গজগজ করতে করতে সাহেব নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। আমার পাঠানো সেই চৌকিদার যখন ফিরে এলো তখন রাত 11টা। চৌকিদারের সঙ্গে এসেছে জামালপুর থানার দুজন কনস্টেবল এবং ইনিশ সাহেব। ইনিশ কলকাতা পুলিশের একজন ইন্সপেক্টর। ইনিশও আমাদের মতোই পলাতক আসামিদের অনুসন্ধানে নিযুক্ত আছেন। মেমারিতে এসে জানতে পারেন যে আসামিদের খবর পেয়ে আমরা জামালপুরের দিকে রওনা দিয়েছি। সেই শুনে তিনিও পথে জিজ্ঞাসা করতে করতে আমাদের সন্ধানে এদিকেই আসতে থাকেন। কিন্তু জামালপুরে এসে আর আমাদের কোনো খবর না পেয়ে রাতটা থানাতেই কাটাবেন বলে জামালপুর থানাতেই উঠেছিলেন। তারপর চৌকিদারের নিয়ে যাওয়া আমার এই চিঠি পড়ে আমাদের খবর জানতে পারেন এবং আহার নিদ্রা ত্যাগ করে দুজন কনস্টেবল নিয়ে তাড়াতাড়ি চৌকিদারের সঙ্গে এখানে চলে এসেছেন। ইনিশ সাহেবের সঙ্গে আমার কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে, আমরা দুজনেই দুজনকে চিনি। ইনিশ হাবিদ সাহেবের মতো অতটা নয়, আগুপিছু ভেবে কাজ করেন, যুক্তিও বোঝেন। ফলে ইনিশকে দেখে আমি মনে মনে একটু আনন্দিতই হলাম, কারণ হাবিদকে নিয়ে কাজ করা বেশ বিরক্তিকর হয়ে উঠছিল। যাই হোক, আমরা তো সন্ধ্যায় এখানে এসে যাকে বলে উত্তম মধ্যম জলযোগ করে নিয়েছিলাম, কিন্তু ইনিশ সাহেবের সারাদিন পেটে কিছু পড়েনি। তবে হরনাথবাবু যে কি মন্ত্র বলে এই রাতের বেলাতেই আমাদের জন্য গরম গরম লুচি, তরকারি আর মিষ্টান্নের ব্যবস্থা করে ফেললেন তা তিনিই জানেন। এবং সব শেষে সাহেবেরা উষ্ণ দুধের গ্লাসে চুমুক দিয়ে চায়ের স্বাদ দুধেই মিটিয়ে নিলেন। হরনাথবাবুকে ভুরি ভুরি আশীর্বাদ ও ধন্যবাদ জানিয়ে রাত 12টার কিছু পরে জামালপুরের দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে কালোয়ারা গ্রামে পৌঁছে আসামিদের কোনো খবর না পেয়ে আরও আধ ঘন্টা হেঁটে বলরামপুরে গিয়ে পৌঁছলাম, কিন্তু সেখানেও কোনো সন্ধান পেলাম না। সেখান থেকে চণ্ডীপুর গ্রামে গিয়ে যখন পৌঁছলাম তখন রাত 1:30 বেজে গেছে। সেখানে এক কৃষকের মুখে শুনলাম যে সে সকাল 7টার দিকে দুজন সাহেবকে দামোদরের বাঁধে বাঁধে ঘুরে বেড়াতে দেখেছে। তারপর তারা যে কোন দিকে গেছে তা সে জানে না। এই নিশীথ রাতে শিয়াল কুকুর ছাড়া রাস্তায় আর কারোরই দেখা পাওয়ার সম্ভাবনা নেই। গ্রামের লোকেরা প্রত্যেকেই এখন গভীর নিদ্রায় মগ্ন।
আমরা দামোদরের চর ধরে হাঁটু সমান বালি ভেঙে এগোতে লাগলাম। কিন্তু আরও ঘণ্টাখানেক এভাবে হাঁটার পর সাহেবেরা বসে পড়লেন। পথশ্রমে সবারই শরীর ক্লান্ত। খানিকক্ষণের মধ্যেই সাহেব তিনজন বাড়ির ওপর শুয়ে ঘুমিয়ে পড়লেন। দুজন কনস্টেবলের সঙ্গে আমিও বসে বসে ঢুলতে লাগলাম। রাত্রি 2:30টার সময় দেখলাম নদীর ওপারে একখানা কালো মেঘ ঘনিয়ে উঠেছে। দেখতে দেখতে সেই মেঘ সমস্ত আকাশ ঢেকে ফেলল। ক্রমে অল্প অল্প তারপর ঝেঁপে বৃষ্টি শুরু হল। বৃষ্টির শব্দে সাহেবদের ঘুম ভেঙে গেল। ধর্মর করে তারা উঠে দাঁড়ালেন। কনস্টেবল দুজনের কাছে 2টো ছাতা ছিল। 6 জন মানুষ সেই 2টো ছাতার আশ্রয়েই কোনো রকমে মাথা বাঁচাবার চেষ্টা করলাম। কিন্তু বৃষ্টির প্রবল ধারায় খানিকক্ষণের মধ্যেই আমরা ভিজে চপচপে হয়ে গেলাম। সাহেবদের কোট প্যান্টুলুন বেয়ে জলের ধারা নামতে লাগল। এই অবস্থায় দামোদরের বালির চরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গ্রামের ভেতর গিয়ে ঢুকলাম। সামনে একটা চণ্ডী মণ্ডপ দেখতে পেয়ে সবাই মিলে হুড়মুড় করে তার ভেতরেই সেঁধিয়ে গেলাম। এই চণ্ডী মণ্ডপের অধিকারী ভদ্রলোক অতীব সদাশয় মানুষ এবং আমাদের সঙ্গী একজন কনস্টেবলের পরিচিত। তিনি ওই রাত্রে ঘুম থেকে উঠে ওই দুর্যোগের মধ্যে তার সামর্থ্য অনুযায়ী আমাদের জন্য যতটা সম্ভব বিছানাপত্রের ব্যবস্থা করে দিলেন। সাহেব তিনজন তাদের ভিজে কোট প্যান্টুলুন ছেড়ে বিছানার চাদর গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন। আমিও একখানা চাদর পরে নিয়ে পরনের ভিজে জামা কাপড় একপাশে টাঙিয়ে শুকোতে দিলাম। সাহেবরা তো শোবার সাথে সাথেই গভীর নিদ্রায় তলিয়ে গেলেন। আমি এবং কনস্টেবল দ্বয়ও এক প্রস্থ ঘুমিয়ে নিলাম। পরদিন ভোর 5টায় ঘুম ভেঙে গেল। প্রাতক্রিয়া সেরে নিয়ে সাহেবদের ডেকে তুললাম। আমার জামা কাপড় মোটামুটি শুকিয়েই গিয়েছিল, কিন্তু সাহেবদের আধ ভিজে কোট প্যান্ট পরেই বেরোতে হলো। 9 তারিখ সকাল 7টা নাগাদ আমরা কৃষ্ণপুরে গিয়ে উপস্থিত হলাম। সেখানে একজনের কাছ থেকে জানা গেল 2 জন সাহেব 8ই মার্চ অর্থাৎ গতকালই বেলা 12টার সময় এই গ্রামের ভেতর দিয়েই বালাগড় গ্রামের দিকে চলে গেছে। চললাম বালাগড় গ্রাম। বালাগড়ে যখন পৌঁছলাম তখন বেলা 7:30টা বেজে গেছে। প্রথমে একজন সম্ভ্রান্ত মুসলমান ব্যক্তির সঙ্গে দেখা হলো। তাঁকে জিজ্ঞাসা করায় জানা গেল 2 জন সাহেব এখানেই গোলাম রহমান কাজীর বাড়িতে আছেন। খবরটা শুনেই সাহেবরা ছুটতে আরম্ভ করলেন। পেছন পেছন আমরাও চললাম। সকলের মনেই আশা এখনই আসামিদের ধরে ফেলব। কিন্তু কাজী সাহেবের বাড়িতে পৌঁছে আমাদের সব আশা উবে গেল। কাজী গোলাম রহমান বললেন, হ্যাঁ, 2 জন সাহেব গতকাল দুপুরে আমার বাড়িতে এসেছিলেন, খাওয়া দাওয়া করলেন, রাতেও এখানেই ছিলেন। শুনলাম নতুন রেল লাইন পাতা হবে, কোন কোন গ্রামের ওপর দিয়ে রেলপথ যাবে তারই তদারক করতে এসেছেন। এখন তারা কোথায়? ভোরে উঠে 5টার সময় তারা বেরিয়ে গেলেন। কোথায় গেছেন তা বলতে পারবো না, তবে ওই মাঠের ভেতর দিয়ে মোহনপুরের দিকে চলে গেলেন। একটা প্রকাণ্ড জনশূন্য ময়দানের এপারে বালাগড় আর ওপারে মোহনপুর। বেলা 8টা নাগাদ আমরা মোহনপুরের দিকে যাত্রা শুরু করলাম, অর্থাৎ মাঠে নেমে পড়লাম। 3 জন সাহেব চলেছেন আগে আগে, তাদের পিছনে আমি এবং আমার পিছনে পুলিশের উর্দি পরা 2 জন কনস্টেবল। সাহেবরা কখনো হাঁটছেন, কখনো ছুটছেন। পথে কোনো লোকই পাচ্ছি না যে তাকে জিজ্ঞাসা করব। দূর থেকে যেই আমাদের দেখছে সেই ভয়ে পালিয়ে যাচ্ছে। সাহেবদের রুদ্র মূর্তি দেখে কারোরই আর কাছে আসবার সাহস হয় না।
যে রাখাল মাঠে গরু চড়াচ্ছিল সাহেবদের ছুটে আসতে দেখে সে গরু ফেলে পালালো। যে স্ত্রীলোকেরা কাঠ কুড়োতে এসেছিল তারা ঝুড়ি কাঠের বোঝা ফেলে উল্টো দিকে দৌড়তে লাগলো। যে চাষি মাঠে লাঙল দিতে যাচ্ছিল সে হাল বলদ ফেলে রেখে দ্রুত জঙ্গলের ভেতর সেঁধিয়ে গেল। এইভাবে বেলা 11টার সময় আমরা মোহনপুর গিয়ে উপস্থিত হলাম। কিন্তু মোহনপুর গ্রামের লোকেদের কাছ থেকে কোনো সন্ধান না পেয়ে সাহেবরা একেবারে বসে পড়লেন। গ্রামের শেষ প্রান্তে একটা মুদির দোকান ছিল। দোকানের পাশে বাঁশবন। মার্চ মাসের কাঠফাটা রোদে মাঠের মধ্যে দিয়ে ছুটে এসে আমাদের সবারই অবস্থা বেশ সঙ্গীন। ইনিস সাহেব আমাকে বললেন, মুখার্জি বাবু, খিদে পেট জ্বলছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, দয়া করে কিছু একটা ব্যবস্থা করো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ইনিশের কথা শুনে মায়াও হলো, হাসিও পেল। বাহাদুরি দেখিয়ে হাঁটার বদলে ছুটে এসেছে, শক্তি বুঝে খরচ করতে শেখেনি। একবেলা না খেয়েই তোমাদের এই দশা। আমরাও কম পরিশ্রান্ত হইনি, কিন্তু তোমাদের মতো অত কাতর হয়ে পড়িনি। যাই হোক, ইনিশকে বললাম, চিন্তা করো না, আমি যখন আছি ব্যবস্থা একটা কিছু হয়ে যাবে। এই বলে কনস্টেবলদের মধ্যে একজনকে বললাম, তুমি এই পুলিশের পোশাকটা ছেড়ে অন্য কিছু পরে নাও তো। চলো গ্রামের ভেতর একটু সন্ধান করে দেখি কি পাওয়া যায় না যায়। খোঁজ করতে করতে গোয়ালাদের পাড়ায় গিয়ে ঢুকলাম। উদ্দেশ্য খানিকটা দুধ অন্তত যদি জোগাড় করা যায়। কিন্তু ততক্ষণে দুধ আর কারোর কাছেই তেমন একটা অবশিষ্ট নেই, সবই প্রায় বিক্রি হয়ে গেছে। শেষে অনেক অনুরোধ করে প্রায় দ্বিগুণ দাম দিতে চাওয়ায় তাদের মধ্যে কয়েকজন গিয়ে নানান জায়গা থেকে সংগ্রহ করে প্রায় 10 সের দুধ জোগাড় করে দিল। খাবার জন্য একটা মাটির পাত্রও কিনে নেওয়া হলো। দুধ নিয়ে গোয়ালারা আমাদের সঙ্গেই সেই মুদির দোকানের বাঁশবাগান পর্যন্ত এলো। খানিকটা দুধ আমাদের 3 জনের জন্য রেখে দিয়ে বেশিরভাগটাই সাহেব 3 জনকে দিলাম। দুগ্ধ পান করার পর ক্ষুধা তৃষ্ণার খানিকটা নিবৃত্তি ঘটল। সাহেবরা সেখানেই শুয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। বেলা 1টা পার করে তাদের ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে অবশিষ্ট দুধটুকু শেষ করে তাদের তামাকু সেবনের নেশা জাগিয়ে উঠল। কিন্তু কারোর কাছে না আছে পাইপের তামাক, না আছে চুরুট। সেসব গতকালই শেষ হয়ে গিয়েছিল। ইনিশ আমার দিকে তাকিয়ে অনুরোধের সুরে বলল, বাবু, কিছু কি ব্যবস্থা করা যায়? এই অজ পাড়া গাঁয়ে তুমি চুরুট পাবে কোথায়? হঠাৎ খেয়াল পড়ল, তামাক পাতা পাকিয়ে পাকিয়ে চুরুটের মতো করে নিয়ে উড়িয়াদের আমি টানতে দেখেছি। মুদিখানার দোকানটা থেকে তামাক পাতা কিনে নিয়ে আমিও পাকিয়ে পাকিয়ে ওই ধরনের চুরুট তৈরি করে ফেললাম। সাহেবরা সেই চুরুটি বর্মা সিগার জ্ঞানে আয়েশ করে টানতে লাগলো। ধূমপানের প্রভাবে কিনা জানি না, কিন্তু ওই চুরুটের বৌতাত নিতে নিতেই হাবিদ সাহেবের মাথায় আবার খল প্রবৃত্তি জাগ্রত হয়ে উঠল। তিনি আমাকে উদ্দেশ্য করে অত্যন্ত বিরক্তি সহকারে বললেন, তোমার জন্যই আমাদের এই দুর্ভোগ। তোমার কথা মতোই এই মোহনপুরে এসে সব দিক নষ্ট হলো। এবার আমার মেজাজটা অত্যন্ত খারাপ হয়ে গেল। বললাম, তুমি ইংরেজ, কিন্তু তোমার মতো মিথ্যেবাদী লোক আমি খুব কমই দেখেছি। আমি আর এক মুহূর্তও তোমার সঙ্গে থাকতে রাজি নই। তোমাদের যেখানে ইচ্ছে যাও, আমি চললাম। এই বলে ওখান থেকে উঠে দ্রুত হাঁটতে শুরু করলাম। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই ইনিশ সাহেব এসে আমাকে থামালেন। বুঝিয়ে সুঝিয়ে অনেক ভালো কথা বলে আমায় ধরে নিয়ে গেলেন। হাবিদকেও নরমে গরমে খানিকটা বকাবকি করলেন। এর আধ ঘন্টা পর আমরা উঠে আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু কোথায়, কোন দিকে যাওয়া উচিত সে বিষয়ে কোনো পরিকল্পনা সাহেবদের ছিল না। আমিও কোনো মতামত না জানিয়ে সাহেবদের পিছন পিছন হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হরপুর ও নতু নামে 2 গ্রামে পলাতক আসামিদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ সাহেব দেখে কেউই কাছে আসতে চায় না।
শেষে অনন্যোপায় হয়ে গ্রামের বাইরে একটা আম বাগানের ভেতরে গিয়ে বসা হলো। এই সময় আমি মনে মনে ভাবছিলাম, এই পাপেদের বিদেয় করতে না পারলে কাজ কিছুই করা যাবে না। এদিকে সাহেবরাও ক্রমে ক্লান্ত হয়ে পড়ছেন। দুদিন সাহেবিখানা না খেতে পেয়ে তাদের অবস্থা আরও সঙ্গীন। এই সময় হাবিদ ইনিশের সঙ্গে আলোচনা শুরু করলো। এখন যা দেখছে তাতে সহজে আসামির সন্ধান পাবো বলে তো মনে হচ্ছে না। ইনিশ বললেন, মুখার্জি বাবু, তোমার কি মনে হয় এখন আমাদের কি করা কর্তব্য? সাহেবের কথা শুনে আমি একটা সুযোগ পেয়ে গেলাম। বললাম, দেখো, আমাদের যতদূর করা সম্ভব আমাদের কাজ আমরা করেছি, এবং এটাও জানতে পেরেছি যে পলাতক আসামিরা এখন বর্ধমান জেলার ভেতরেই কোথাও আছে। এক্ষেত্রে বর্ধমান পুলিশের কর্তব্য তাদের খুঁজে বার করা। বর্ধমান এখান থেকে খুব বেশি দূরেও নয়, সেখানে কেলনা কোম্পানির হোটেলও আছে। যদি আমার পরামর্শ নাও তো বলবো বর্ধমানে চলে যাও। সেখানে গিয়ে আগে ভালো করে খাওয়া দাওয়া করে নাও, তারপর সেখানকার ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে তাঁর সাহায্য নাও। এটা ভালো পরামর্শ দিয়েছ বাবু, কিন্তু তুমি যাবে না? আমার আর এক পাও হাঁটার ক্ষমতা নেই সাহেব, তোমরা চলে যাও। দুদিনের মধ্যে যদি ফিরে আসো আমাকে হয় এই আমবাগানে অথবা গ্রামের মধ্যেই কারোর বাড়িতে পেয়ে যাবে। আমার কথা শুনে কনস্টেবল দুজনও একই কথা বলল। তখন আমরা তিনজন এই আমবাগানেই রয়ে গেলাম। সাহেব তিনজন আবার আগের মতোই দামোদর পেরিয়ে বর্ধমানের দিকে রওনা দিলেন। সালটা আপনাদের আগেই বলেছি, 1889। 9ই মার্চ বেলা 3টের সময় সাহেবদের বিদেয় করে দিয়ে কনস্টেবলদের বললাম, তোমাদের পুলিশের পোশাক ছেড়ে ফেলো, চাপরাশ পাগড়ি সব খুলে বেঁধে নাও। মনে মনে ভাবলাম, পলাতক সাহেব আসামিরা যখন মোহনপুরের মাঠের কাছে এসেছে, তখন যেদিকেই তারা যাক না কেন, এই প্রকাণ্ড মাঠের চারপাশে যে গ্রামগুলো রয়েছে তার কোনো না কোনোটার ভেতর দিয়েই তাদের যেতে হবে। সুতরাং একে একে এই গ্রামগুলোতে গিয়ে খোঁজ খবর নিতে পারলে আসামিদের সন্ধান নিশ্চয়ই পাওয়া যাবে। ব্যাপারটা সময় সাপেক্ষ হলেও এটাই একমাত্র পথ। মুদিখানার দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই মাঠ ঘিরে যে গ্রামগুলো রয়েছে এদের নাম আপনি জানেন? হ্যাঁ, জানি বই কি। এই দিক থেকে ধরলে হেজলনা, গোপালনগর, তারপর গিয়ে হলো। দাঁড়ান, আমি লিখে নিই। পকেট থেকে নোটবুক বার করে একে একে সব কটা গ্রামের নাম লিখে নিলাম। কনস্টেবল দুজনকে বললাম, দেখো, মনে যদি সাহস রাখতে পারো আর শরীরে যদি পরিশ্রম করার মতো ক্ষমতা থাকে, তাহলে কিন্তু পলাতক ডাকাত দুটোকে ধরে ফেলা অসম্ভব হবে না। এত দূর এসে আমি এখন আর পিছিয়ে যেতে চাই না। সাহেবরা বিদায় হয়েছে, এখন গ্রামবাসীরা আর আমাদের দেখে পালিয়ে যাবে না। অনুসন্ধান করা অনেক সুবিধে হবে। তোমাদের মতামত কি বলো? বলা বাহুল্য, কনস্টেবল দুজন অত্যন্ত উৎসাহের সঙ্গে আমার মতেই মত দিল এবং আমরা দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আর আমরা ক্লান্ত নই, এখন আর যেন পায়ের ব্যথা মালুম হচ্ছে না। এক দুঃসাহসিক আশায় বুক বেঁধে কেবল হেঁটেই চললাম। একে একে হিজলনা, বনাগাঁ, গোপালগড়, মধুবাণী, ধামু, বুড়ো, সাদিপুর, কনকপুর, হৈবতপুর, জামদাহ, চক্ষুন্দাহে, শম্ভুপুর, খড়গপুর ও রায়পুর গ্রাম অতিক্রম করে ফেললাম। কিন্তু কোনো জায়গাতেই কোনো খবর পাওয়া গেল না। ক্রমেই ক্ষুধা তৃষ্ণা প্রকট হতে লাগলো। কনস্টেবলদের বললাম, এবার সামনে যে গ্রাম পাবো সেখানে একটু বসে জিরিয়ে নিতে হবে। আরও প্রায় 1 ক্রোশ হাঁটার পর সামনে একটা গ্রাম দেখতে পেলাম। সেই গ্রামের নাম তেয়ান্ডুল। গ্রামের কাছাকাছি যেতেই বাজনা শুনতে পেলাম। সামনে একটা ছোট নদী পড়ল। হেঁটে নদী পার হয়ে সেই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হলাম। এখন বাজে সন্ধে 7টা।
মোহনপুর থেকে বেরিয়েছিলাম বেলা 3টের সময়। 4 ঘন্টায় অতগুলো গ্রাম পেরিয়ে এসেছি আমরা। আমাদের হাঁটার গতি যে কত দ্রুত ছিল তা বোধ করি এর থেকেই আন্দাজ করতে পারছেন। যাই হোক, বিয়েবাড়ির কর্তা গ্রামের একজন বর্ধিষ্ণু লোক, নাম কৈলাসচন্দ্র সাঁই। আমাদের দেখে জিজ্ঞাসা করলেন, মশাইরা কোথা থেকে আসছেন, যাবেনই বা কোথায়? আমি একজন ব্রাহ্মণ সন্তান এবং অতিথি, এই দুজন আমার সঙ্গী। আপনি ব্রাহ্মণ তা অনুমান করতে পারছি, কিন্তু আপনি অতিথি নন। যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে তাহলে আপনার আগমনের প্রকৃত উদ্দেশ্য আমাকে জানাতে পারেন। সম্ভব হলে আমি হয়তো আপনাদের সাহায্য করতে পারবো, তবে তার আগে হাত মুখ ধুয়ে একটু জল মিষ্টি খান। এরপর হাত মুখ ধোবার জল এলো, তারপর এলো 1 থালা করে মিষ্টি আর বড় গ্লাসের 1 গ্লাস করে শরবত। খিদে আর তৃষ্ণার তাড়নায় বিনা বাক্যব্যয়ে মিষ্টি আর শরবতের সদ্ব্যবহার করে 3 জনেই একটু ধাতস্থ হলাম। তারপর কৈলাসচন্দ্রকে আমাদের আসল উদ্দেশ্যের কথা জানালাম। সব শুনে তিনি বললেন, যে দুজন সাহেবকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন, আমার মনে হয় তাদের সম্পর্কে খানিকটা খবর আমি আপনাকে দিতে পারবো, কিন্তু এখনই বলছি না। খবর পেলেই আপনারা খাওয়া দাওয়া না করেই আমার বাড়ি থেকে চলে যাবেন, তাতে গৃহস্থের অকল্যাণ হবে। মামুন ঠাকুর লুচি ভাজছে, একটু বিশ্রাম করে খেয়ে দিয়ে নিন, তারপর সব বলছি। 1 পেট খিদে নিয়ে এমন আন্তরিক আহ্বান প্রত্যাখ্যান করা সম্ভব নয়। আমি কৈলাসবাবুর প্রস্তাবই মেনে নিলাম। আমরা যখন খেতে বসেছি তখন কৈলাসবাবু গ্রামের চৌকিদার গয়রাম সাঁতরাকে ডাকলেন। সে এই অনুষ্ঠান বাড়িতেই কাজ করছিল। গয়রাম এলে কৈলাসবাবু তাকে বললেন, গয়রাম, আজ সকালে তুমি যে দুজন সাহেবের কথা বলছিলে তাদের সম্পর্কে তুমি যা যা জানো এদের বলো। গয়রাম বলল, আগে আমার একটা আখের ক্ষেত আছে, তা আজ সকালে গ্রামের বাইরে মাঠে বসে কলে আখ মারাচ্ছিল। তো সেই সময় দুজন সাহেব এসে সামনে দাঁড়ালো, আখের রস খেতে চাইল। আমি দিলুম আখের রস। রস খাওয়ার পর তারা আরও 2 গাছা আখ নিয়ে শুকুর গ্রামের দিকে চলে গেল। বেলা তখন আন্দাজ 7:30 হবে, এর বেশি আর তো আমি কিছু জানি না। গয়রামের কথা শুনে শরীরে আবার যেন বল ফিরে পেলাম। আবার হদিশ পাওয়া গেল আসামিদের। এতক্ষণ আন্দাজে আন্দাজে হাতড়ে বেড়াচ্ছিলাম। রাত্রি 8টা নাগাদ আমরা আবার বেরিয়ে পড়লাম। পারিতোষিকের প্রস্তাব দিয়ে গয়ারামকেও সঙ্গে নিলাম, জায়গাটা চিনিয়ে দেবার জন্যে। শুকুর গ্রামে গিয়ে যখন পৌঁছলাম তখন রাত্রি 9টা। সেখানে অনুসন্ধান করে ব্রহ্মবাগদির কাছে জানতে পারলাম 2 জন সাহেব সকাল 8টার সময় শুকুর গ্রাম পেরিয়ে বালাগ্রামের দিকে চলে গেছে। চললাম বালাগ্রাম, পৌঁছলাম রাত্রি 10টায়। শুনলাম সকাল 8:30টার দিকে তারা জামাইপোতা গ্রামের দিকে চলে গেছে। জামাইপোতা গ্রামে যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন রাত্রি 2টো। সেখানে যুগলচন্দ্র নামে এক ব্যক্তির কাছে শুনলাম আজই সকাল 9টার সময় 2 জন সাহেবকে সে রাজার দিঘির দিকে চলে যেতে দেখেছে। সেখানে যেতে যেতে রাত শেষ হয়ে গেল। 9ই মার্চ সারাটা দিন এভাবে পথে পথেই কেটে গেল। ওদিকে ইনিশ, হাবিত আর ডালসরি 3 সাহেব বর্ধমানে গিয়ে প্রথমেই কেলনার কোম্পানির হোটেলে চর্বচস্য পান ভোজন করে নিলেন। তারপর পলাতক আসামিদের সন্ধানে তারা যতদূর যা করেছেন তার বিবরণ তাদের ঊর্ধ্বতন অফিসারকে তার যোগে জানিয়ে দিলেন। পরিশেষে বর্ধমানের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা জানিয়ে অনুসন্ধানের কাজে তাঁর দায়িত্ব বুঝিয়ে দিলেন।
কিন্তু কলকাতায় টেলিগ্রাম মারফত বড় সাহেব যখন জানতে পারলেন যে আসামিদের সন্ধান পাওয়া সত্ত্বেও ওরা 3 জন বর্ধমানে ফিরে এসেছেন, তখন তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে সাহেব 3 জনকে ভর্ৎসনা করে একটি চিঠিতে নির্দেশ দিলেন যে আসামিদের পাকড়াও না করা পর্যন্ত তাঁরা যেন আমার সঙ্গেই অনুসন্ধানের কাজ চালিয়ে যান। একজন পত্রবাহক সেই চিঠি নিয়ে বর্ধমানে এসে হাজির হল এবং সেই সঙ্গে এলেন কলকাতার বাছাই করা আরও কয়েকজন সশস্ত্র ইংরেজ কর্মচারী। আবার বর্ধমান পুলিশের বড় কর্তাও প্রায় 250 জন সুশিক্ষিত বন্দুকধারী খাস পুলিশ কর্মীকে সঙ্গে দিয়ে দিলেন। সব মিলিয়ে বেশ বড়সড় একটা বাহিনী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে মোহনপুরের সেই আমবাগানে এসে হাজির হল। হাবিদ ইনিশরা ভেবেছিল আমরা ওই আমবাগানেই পড়ে থাকব, কিন্তু আমরা তো ততক্ষণে আরও 70-80 মাইল দূরের কোনো একটা গ্রামে হয়তো অবস্থান করছি। এদিকে গ্রামবাসীরা একসঙ্গে এতজন সাহেব আর সঙ্গে বন্দুকধারী বাহিনী দেখে প্রাণ ভয়ে গ্রাম ছেড়ে পালালো। তারা যে গ্রামে ঢুকলেন সে গ্রামেই একই ঘটনা ঘটতে লাগল। কেউ তাদের কাছে ঘেঁষতে সাহস পায় না, প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা। সুতরাং সাহেব বাহিনী না পেলেন আমার দেখা, না পেলেন পলাতকদের সন্ধান। এদিকে বড় সাহেবের হুকুম অমান্য করে ফিরেও যেতে পারলেন না। অগত্যা তারা জঙ্গলে জঙ্গলে শিয়াল মেরে মৃগয়ার শখ মেটাতে লাগলেন। ফিরে আসি আমাদের কথায়। 9ই মার্চ সারা দিন রাত ধরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অনুসন্ধান চালিয়ে 10ই মার্চ ভোর 5টার সময় রাজার দিঘিতে এসে পৌঁছলাম। এখানে সর্বনন্দ বসাক নামে এক ব্যক্তির কাছে জানতে পারলাম গতকাল বেলা 10টার দিকে 2 জন সাহেবকে দিঘির ধারে তিনি বসে থাকতে দেখেছেন, কিন্তু তারপর তারা কোন দিকে গেছে তা তিনি আর জানেন না। সুতরাং আবার হারিয়ে গেল পলাতকদের সন্ধান সূত্র, এবং এবারেও সেই একই পন্থা অবলম্বন করলাম। যেভাবে মোহনপুরের মাঠের চারপাশের গ্রামগুলোতে খুঁজতে খুঁজতে সন্ধান বার করেছিলাম, সেই একইভাবে রাজার দিঘির চারপাশের গ্রামগুলিতেও খুঁজতে শুরু করলাম। বেলা 11টা পর্যন্ত কুলে, নূরপুর, শিবরামপুর, খাননে, আহার বেলন, বোমজ্যোতি, পলাশন প্রভৃতি গ্রাম ঘুরে গোপীনাথপুরে এসে আবার পলাতকদের সন্ধান পেলাম। এখানে শেখ রমজানের বাড়িতে গতকাল আসামিরা ডাল ভাত খেয়ে খানিকটা ঘুমিয়ে নিয়ে বেলা 3টের সময় বাঁশঝাড় থেকে 2খানা মোটারি গোছের বাঁশ কেটে নিয়ে ফকিরপুরের দিকে চলে গিয়েছিল। চললাম ফকিরপুর, এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলল। যে গ্রামেই পৌঁছই গিয়ে শুনি আগের দিনই তারা অন্য আর একটা গ্রাম অভিমুখে রওনা দিয়েছে। এইভাবে পলাতকদের পিছনে ধাওয়া করতে করতে ক্ষুধা, তৃষ্ণা, অনিদ্রায় শরীর অবসন্ন হয়ে পড়ল। পায়ের নিচে ফোস্কা পড়ে গেছে। জুতো জোড়া এমনভাবে ছিঁড়েছে যে তার পায়ে দেওয়ার উপায় নেই। এক জায়গায় খানিকটা বিশ্রাম নিয়ে কিছু খাবারের সন্ধান করলাম, কিন্তু আধশের কাঁচা দুধ ছাড়া আর কিছুই পাওয়া গেল না। তবে একজন মুচির সন্ধান পেয়ে জুতো জোড়া সেলাই করিয়ে নিয়ে চলন সই করে নেওয়া গেল। একজনের কাছ থেকে একটু সর্ষের তেল চেয়ে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে প্রায় আধ ঘন্টা ধরে পা দুটো মালিশ করলাম। এতে খানিকটা আরাম বোধ হলো। বেলা 3টে নাগাদ সেখান থেকে উঠে আবার হাঁটতে শুরু করলাম। পথে একটা মুদির দোকান পেয়ে সেখান থেকে খানিকটা মুড়ি কিনে চাদরে বেঁধে নিলাম। একে একে ঝেঁ, চিন্তামণিপুর, সরঙ্গা, বিলাসপুর, বেয়াই, শিবরামবাটি, পুনসুর হয়ে সন্ধে 6টা নাগাদ কালনা গ্রামে এসে পড়লাম। সেখান থেকে দেবরাজহাট, বহুড়াগড় প্রভৃতি গ্রাম পেরিয়ে রাত্রি 3টের সময় পৌঁছলাম আমরাইল গ্রামে। আসামিরা তখন কুসুমমুড়ি গ্রামে ঢুকে গেছে।
কুসুমমুড়ি গ্রাম বাঁকুড়া জেলার ভেতর। আমরা যখন বর্ধমান জেলা অতিক্রম করে বাঁকুড়া জেলায় ঢুকলাম, তখন মার্চের 10 তারিখের রাত শেষ হয়ে 11 তারিখ ভোরের সূর্য উঠছে। পকেটে যা টাকা পয়সা ছিল তা সবই এখন নিঃশেষ। আঙুলে একটা সোনার আংটি ছিল। প্রথমে বন্ধক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অপরিচিত লোকের জিনিস কেউই বন্ধক রাখতে রাজি হলো না। অগত্যা বিপাকে পড়ে 25 টাকা দিয়ে কেনা আংটি 10 টাকাতেই বিক্রি করে দিলাম। কিন্তু কুসুমমুড়ি গ্রামে আসামিদের কোনো সন্ধান পাওয়া গেল না। এখানে তারা এসেছিল এ কথা সত্যি, কিন্তু এখান থেকে তারা কোথায় গেছে তা কেউ জানে না। এই মার্চ মাসটা আখ মাড়াই করার সময়। কলে যখন আখ মাড়াই করা হয় তখন একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। বহু দূর থেকে এই শব্দ শোনা যায়। ওই শব্দ অনুসরণ করে আখ মাড়াই কলগুলোতে গিয়ে সন্ধান নিতে লাগলাম। কারণ এ দুদিন দেখেছি আখ মাড়াই কল যেখানে যেখানে আছে সেই রাস্তা দিয়েই আসামিরা গেছে। অন্য কিছু না পাওয়া গেলেও আখ এবং আখের রস পাওয়ার অভিপ্রায় বোধহয় এই পন্থা তারা নিয়েছিল। যাই হোক, আমার পরিকল্পনা কাজে দিল। আমরুল গ্রামের একটা আখের কলে তাদের সন্ধান পেলাম। শুনলুম তারা এখন পালশিতে। পালশিতে আসার পর একজন আমাদের বলল, হ্যাঁ, দুজন সাহেব তো ওই আধ ঘন্টা আগেও এখানে ছিল। তারপর কোন দিকে গেল? জামকুড়ির দিকে চলে গেল। একটু পা চালিয়ে গেলে হয়তো দেখা হয়ে যাবে। বেলা তখন 2টো। স্নানাহারের পরিকল্পনা তুলে ছুটতে শুরু করলাম। জামগুড়ি গ্রামে যখন পৌঁছলাম তখন প্রায় 3টে বাজে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের জঙ্গলের কথা আপনারা অনেকেই জানেন। জামগুড়ি গ্রাম থেকেই এই জঙ্গলের শুরু। এমন কোনো হিংস্র জন্তু নেই যা এই জঙ্গলে পাওয়া যাবে না। ঠিক যে জায়গাটা থেকে এই সুবিস্তীর্ণ জঙ্গল আরম্ভ হচ্ছে সেখানে 2-4টে দোকান আছে। এই জায়গাটাকে বলে জামগুড়ি বাজার। এখানকার দোকানদারদের কাছ থেকে জানতে পারলাম দুজন সাহেব খানিকক্ষণ আগেই এখানে দাঁড়িয়েছিল। তারপর নিজেদের মধ্যে কী সব আলোচনা করে এই জঙ্গলের রাস্তা ধরেই তারা পাহাড়ের দিকে চলে গেল। বিন্দুমাত্র বিলম্ব না করে আমরাও সেই নিবিড় জঙ্গলের পথে পা বাড়ালাম। মাইলখানেক হাঁটার পরেই যে দৃশ্য দেখলাম তাতে ক্ষুধা তৃষ্ণা সুদীর্ঘ পথ পাড়ি দেবার ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল। যেন এক বহু আকাঙ্ক্ষিত প্রাপ্তির উত্তেজনায় শরীর মন চনমনে হয়ে উঠল, স্নায়ু টান টান। দেখলাম পলাতক কয়েদি হিলি ও ওয়ার্নার সামনের দিক থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। মুহূর্তের উত্তেজনা দমন করে সতর্ক হয়ে গেলাম। হিলি অত্যন্ত বলশালী পুরুষ এবং একজন দক্ষ গোরা সৈনিক। তাকে গ্রেপ্তার করব বললেই গ্রেপ্তার করা যাবে না। এই মুহূর্তে ওরা আমাদের থেকে 100 ফুটের মতো দূরে আছে। জঙ্গলের ভেতর সরু রাস্তা, দুজন পাশাপাশি হাঁটা যায় না। আগে আগে আসছে ওয়ার্নার, তার পিছনে হিলি। দুজনের হাতেই প্রায় হাত 5 করে লম্বা মজবুত বাঁশের লাঠি। আমাদের সঙ্গে অস্ত্রশস্ত্র কিছুই নেই। কনস্টেবলদের বললাম, শোনো, সামনাসামনি ওদের সঙ্গে আমরা পেরে উঠব না। তোমরা ওই বটগাছটার আড়ালে চলে যাও। আমি ওদের পাশ কাটিয়ে পিছন দিকে চলে যাব। তারপর পিছন থেকে এসে হিলিকে ধরব। তোমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে সামনের সাহেবটাকে মানে ওয়ার্নারকে ধরবে। যদি দেখো আমি হিলিকে কাবু করতে পারছি না, তখন ওয়ার্নারকে ছেড়ে দিয়ে তোমরা আমাকে সাহায্য করতে আসবে। সেই সুযোগে ওয়ার্নার যদি পালিয়েও যায় তো যাক, ওকে পরে ধরে নেব। 10-15 সেকেন্ডের মধ্যেই পরামর্শ সেরে ফেলে কনস্টেবলদের কাছ থেকে একটা ছাতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। হিলি বা ওয়ার্নারের আমাকে চিনতে পারার কথা নয়, তবুও ওদের পাশ কাটিয়ে যাওয়ার সময় ছাতাটা ওদের দিকে একটু হেলিয়ে ধরলাম। ওদের পিছনে গিয়েই ছাতাটা ফেলে দিয়ে চকিতে পিছন থেকে বাঁশ সমেত হিলির 2 হাত এবং কোমর সাপটে চেপে ধরলাম। ভালো করে কিছু বুঝে ওঠার আগেই পরিকল্পনা মতো
কনস্টেবল দুজন আড়াল থেকে বেরিয়ে এসে ওয়ার্নারকে ধরে ফেলল। আমি মিথ্যে ভয় দেখিয়ে চেঁচিয়ে বললাম, পালাবার চেষ্টা করলে গুলি করেই জঙ্গলেই ফেলে রেখে যাব। ওয়ার্নার এ কথা শুনে সহজেই হাল ছেড়ে দিল, কিন্তু হিলি ঘাড় ঘুরিয়ে আগুনে দৃষ্টিতে আমাকে একবার দেখে নিল। তারপরেই হাত দুটো বার করে নেবার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু পারল না। তার হাতের বাঁশটা তার পেট ও বুকের ওপর চেপে বসায় আমার অনেকটা সুবিধে হয়ে গিয়েছিল। কোনো মতেই হাত ছাড়াতে না পেরে এবার সে এক লাফে আমাকে সমেত মাটি থেকে প্রায় 2 হাত উপরে উঠে গেল। এই অবস্থাতেও আমি বিন্দুমাত্র হাতের প্যাঁচ ঢিলে করিনি। এবার সে আমাকে নিয়েই মাটিতে উপুর হয়ে পড়ল। এই অবস্থায় প্রায় মিনিট 5 ধরে আমাদের মধ্যে যেন মল্লযুদ্ধ চলল। কখনো আমি তার ওপর, কখনো সে আমার ওপর। হিলি চাইছিল কোনো রকমে হাত দুটো ছাড়িয়ে নিতে, আর আমি চাইছিলাম যতটা সম্ভব শক্ত করে তাকে হাত সমেত বাঁশের সঙ্গে চেপে রাখতে। এই সময় কিভাবে যেন আমার নাকে প্রচণ্ড আঘাত লেগে গেল। ঝরঝর করে রক্ত বেরোতে লাগলো। আমার কামিজের সামনের দিকটা আর হিলির কোটের বেশ খানিকটা সেই রক্তে ভিজে লাল হয়ে উঠল। ওই অবস্থাতেও হাতের চাপে ঢিলে দিলাম না, কিন্তু কিছুতেই তাকে কাবু করতে পারছিলাম না। সেও আমার হাত ছাড়িয়ে নিজেকে মুক্ত করতে পারছিল না। এই সময় কনস্টেবলদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে হিলির চুল খামচে ধরে মাথাটা নিচের দিকে চেপে ধরল। আর ঠিক তখনই আমিও বিশেষ কৌশলে আমার একটা পা ঘুরিয়ে ওপর দিকে তুলে এনে জুতো শুদ্ধ চেপে ধরলাম হিলির গলায়। নাক থেকে বেরোনো রক্ত যেন আমাকে আরো হিংস্র করে তুলেছিল। আমি নিশ্চিত যেভাবে জুতো শুদ্ধ পা তার গলায় চেপে ধরেছিলাম, তাতে এদেশীয় কোনো লোক হলে এখানেই তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। কিন্তু হিলি অন্য ধাতুতে গড়া, সে মরল না। তার জিভ বেরিয়ে এলো, মুখ দিয়ে গেঁজলা উঠল। তখন গোঙাতে গোঙাতে বলল, আমি আর স্বীকার করে নিলাম, এবার ছাড়ো। আমি সগর্বে বলে উঠলাম, ছেড়ে দেবো আর তুমি পালাবে? তোমাকে শেষ না করা পর্যন্ত আমি ছাড়বো না। আমি একজন সৈনিক, খ্রিস্টের নামে শপথ কেটে বলছি, যতদিন তোমার অধীনে থাকবো পালাবো না। আমাকে বিশ্বাস করতে পারো। মনে মনে ভাবলাম, বিশ্বাস না করে উপায়ও তো নেই। এভাবে চেপে ধরে রাখলে তো আর ওকে এই জঙ্গল থেকে বের করে নিয়ে যেতে পারবো না। সুতরাং ছেড়ে দিলাম বটে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার চাদরটা দিয়ে ওর হাত দুটো পিছমোড়া করে বেঁধে ফেললাম। একইভাবে আর একটা চাদর দিয়ে ওয়ার্নারকেও বাঁধা হলো। হিলি হাত বাঁধা অবস্থাতেই মাটিতে পড়ে রইল। ওকে ধরাধরি করে তুলে দাঁড় করিয়ে দিলাম। দেখলাম ভালো করে দাঁড়াতে পারছে না। আমার যেমন নাক ফেটে গেছে, ওরও তেমনি কোনোভাবে পায়ে চোট লেগে গেছে। শারীরিকভাবে বিপর্যস্ত তো হয়েইছে, সেই সঙ্গে কালা নেটিভের কাছে হার স্বীকার করার অপমানে তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। দুজন দুপাশ থেকে ধরে কোনো রকমভাবে তাকে জঙ্গল থেকে বার করে জামগুড়ির বাজারে নিয়ে এলাম। একটা দোকানের সামনে বসিয়ে চোখে মুখে জলের ছিটে দিলাম। কোটটা খুলে দিয়ে একজনকে 4 আনা পয়সা দিয়ে বললাম বাতাস করে যেতে। আমার নিজের পোশাকও ঘামে রক্তে জবজবে হয়েছিল। সেসব ছেড়ে ফেলে হাত মুখ ভালো করে ধুয়ে ফেললাম। ফাঁড়ি এখান থেকে খুব বেশি দূরে ছিল না। বাজার থেকে একজন লোককে ডেকে নিয়ে ফাঁড়িতে পাঠিয়ে দিলাম খবর দিতে। বেলা 4:30টার সময় ফাঁড়িদার একখানা হাতকড়ি আর 8-10 জন ঘাটোয়ালকে সঙ্গে নিয়ে এসে হাজির হলেন। আসামিদের বাঁধন খুলে দিয়ে হাতে হাতকড়া পরিয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হলো। 5টা নাগাদ ফাঁড়িতে পৌঁছলাম। ফাঁড়িদার লোকটি খুবই ভদ্র মানুষ। একদিন আমাদের খাওয়া দাওয়া হয়নি শুনে তিনি সকলের জন্যেই প্রায় ভোজের ব্যবস্থা করলেন বলা যায়।
ফাঁড়িতে এসে আমি ভালো করে স্নান করে নিলাম। সাহেবদের জন্য মুরগির মাংস আর রুটির ব্যবস্থা হলো। মাংস রুটির পর 1 গ্লাস করে গরম দুধ খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তুলে সাহেবরা বারবার করে আমাকে কৃতজ্ঞতা জানালো। হিলি বলল, বাবু, তুমি প্রথমেই আমার হাত দুটোকে আটকে দিয়ে বুদ্ধিমানের কাজ করেছিলে, নইলে তোমার মাথাটা আজ চৌচির হয়ে যেত। তুমি জানো না এই হাত দিয়ে আমি পাথর ভাঙতে পারি। সন্ধ্যের পর 30 জন ঘাটোয়ালের কড়া পাহারায় আসামিদের নিয়ে গরুর গাড়িতে করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘাটোয়ালদের তাড়নায় গরুর গাড়ি যেন ঘোড়ার গাড়ির বেগে ছুটতে লাগল। বারোই মার্চ সকাল 10টার সময় বর্ধমান স্টেশনে এসে পৌঁছলাম। একজোড়া বন্দি সাহেব দেখে স্টেশনে জমে গেল ভিড়। কৌতূহলী লোকজনেদের নানান প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদের মুখ ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু আমি বেশি সময় নষ্ট না করে প্রথমেই কলকাতায় টেলিগ্রাম করে পলাতক আসামিদের গ্রেপ্তার করার সংবাদটা জানিয়ে দিলাম। তারপর বর্ধমানের পুলিশ প্রধান কর্নেল হিউমকেও একজন কনস্টেবল মারফত খবরটা পাঠিয়ে দিলাম। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কর্নেল ঘোড়ায় চড়ে আমার সঙ্গে দেখা করতে চলে এলেন। আসামিরা তখন কেলনার কোম্পানির হোটেলে বসে খাচ্ছিল। আমি পিছনে দাঁড়িয়ে নজর রাখছিলাম। কর্নেল হিউম প্রথমে হিলি আর ওয়ার্নারকে ভালো করে দেখে নিলেন। তারপর কাছে এসে বললেন, প্রিয়নাথ বাবু কোথায়? স্যার, আমারই নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। অসাধ্য সাধন করেছ। কর্নেল হিউম আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, এতদিন ধরে পথে ঘুরছ, টাকা পয়সা লাগলে বলো। না স্যার, আসামিদের পকেট থেকে 20 টাকা পেয়েছি। বেশ, টাকা পয়সা লাগবে না। লোকজন কত লাগবে বলো। লোক কেন লাগবে স্যার? আসামিদের কলকাতায় নিয়ে যাবার কি ব্যবস্থা ভেবেছ? আমি আছি, আমার সঙ্গে জামালপুরের 2 জন কনস্টেবল আছে, আর যাব তো রেলগাড়িতে। বেশি লোকের প্রয়োজন কি? এরা কতটা ভয়ঙ্কর সে বিষয়ে তোমার কোনো ধারণা নেই। বিশেষ করে এই হিলি যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। জঙ্গলের ভেতর থেকে বার করে এত দূর যখন আনতে পেরেছি, তখন বোধহয় আর পালাবার ভয় নেই। তুমি ছেলে মানুষ প্রিয় বাবু, এই বৃদ্ধের কথা শোনো। আমি কি ব্যবস্থা করি দেখো। স্টেশনে ট্রেন এসে ঢোকার পর 3য় শ্রেণীর একটা কম্পার্টমেন্ট পুরোটাই ভাড়া করে লোহার রেল দিয়ে ঘিরে ফেলা হলো। কর্নেল হিউম প্রথমে আমাকে ভেতরে উঠিয়ে দিলেন, তারপর ওয়ার্নার আর হিলি। পিছনে পিছনে 7 জন পুলিশ, 1 জন সাব ইন্সপেক্টর, তলোয়ার হাতে 2 জন হেড কনস্টেবল, সঙ্গে সঙ্গীন বন্দুক নিয়ে 4 জন কনস্টেবল। সকলে উঠে যাওয়ার পর কম্পার্টমেন্টের দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো। তার একটা চাবি রইল আমার কাছে, আর একটা দেওয়া হলো গার্ড সাহেবের হাতে। গাড়ি স্টেশন থেকে না ছাড়া পর্যন্ত কর্নেল হিউম সেখানেই দাঁড়িয়ে রইলেন। হাওড়া স্টেশনে নেমে দেখলাম পুলিশে পুলিশে 6 লাখ। পুরো ট্রেন গার্ড করে রেখে সবার আগে আমাদের নামিয়ে নেওয়া হলো। স্টেশনের বাইরে বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ঘোড়ার গাড়িতে করে পলাতক আসামিদের নিয়ে আমি সদল বলে লালবাজারে এসে পৌঁছলাম। ডেপুটি কমিশনার ল্যাম্বার্ট সাহেবের কাছে ধৃতদের হাজির করা হলে সেখানে ল্যাম্বার্ট সাহেবের সঙ্গে হিলির যে কথোপকথন হয়েছিল তা আমার কাছে যথেষ্ট শ্লাঘার বিষয়। ল্যাম্বার্ট সাহেব হিলিকে জিজ্ঞাসা করলেন, এখন কেমন বোধ করছ হিলি? আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ধরা পড়েছ বলে
না ধরা পড়েছি বলে নয়। এরপর আমাকে দেখিয়ে হিলি বলল, তোমার বাহিনীতে এরকম একজন সাব ইন্সপেক্টর আছে বলে। কেন? এছাড়া আর কি কেউ তোমায় ধরতে পারতো না? অবশ্যই পারতো না। বিলেতেও আমার পিছনে অনেক বড় বড় গোয়েন্দা লাগানো হয়েছিল, তাদের কারোরই সাধ্য হয়নি আমাকে ধরার। সত্যি বলতে কি, আমাদের ইংল্যান্ডের পুলিশ বাহিনীতেও এর সমতুল্য কর্মী নেই। ল্যাম্বার্ট সাহেব আমাকে আলাদা করে ডেকে নিয়ে কিভাবে আমি পলাতক আসামিদের সন্ধান পেলাম এবং কিভাবে ধরলাম তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমার মুখ থেকে আর একবার শুনলেন এবং অত্যন্ত সন্তুষ্ট হলেন। বাঁকুড়া ও বর্ধমান জেলার ম্যাপ বার করে যে যে গ্রামের মধ্যে দিয়ে আমি গেছি তার মাপজোক করে আমাকে বললেন, মুখার্জি, হিসেব করে দেখা যাচ্ছে তুমি টানা 800 ঘন্টা হেঁটে প্রায় 100 মাইল পথ অতিক্রম করে আসামিদের ধরেছ। সাহেব আমাকে নগদ 200 টাকা পুরস্কার দিলেন। তাছাড়া সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ সরকার বাহাদুরের কাছে লিখে পাঠালেন। সরকারের তরফ থেকে সংবর্ধনা জানিয়ে একটি সোনার চেন ঘড়ি আমাকে উপহার দেওয়া হয়েছিল। এই গোটা অভিযানে জামালপুর গ্রামের যে দুজন কনস্টেবল আগাগোড়া আমার সঙ্গে ছিল তাদেরও পদোন্নতি ঘটল। সেই সময়ের বাংলা ইংরেজি বিভিন্ন সংবাদপত্রে আমার বীরত্বের কাহিনী সবিস্তারে ছাপা হয়েছিল। এখন এই গোটা ঘটনাটি আপনাদের জানাতে বসে ইচ্ছাকৃতভাবেই 3 জন সাহেবের নাম সৌজন্যতার খাতিরে গোপন রাখলাম। আসল নামের বদলে বলেছি হাবিত, ডালসুরি এবং ইনিশ। আর একটা ভালো লাগা মুহূর্তের কথা বলে এই কাহিনী শেষ করব। আমি যখন ওয়ানার ও হিলিকে নিয়ে কলকাতায় ফিরি সেই সময় বড় সাহেব অর্থাৎ আমার ঊর্ধ্বতন সাহেব কলকাতায় ছিলেন না। তিনি পলাতকদের খোঁজে বর্ধমানের ভেতরেই কোথাও ছিলেন। ফিরে এসে তিনি বিস্তারিত সবই শুনলেন, এমনকি বিপাকে পড়ে আংটি বিক্রি করে দেওয়ার ঘটনাও বাদ গেল না। সেদিন সব শোনার পর খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর নিজের আঙুল থেকে বহুমূল্য পাথর বসানো একখানি আংটি খুলে নিয়ে আমার আঙুলে পরিয়ে দিলেন এবং এই কেসে এটাই ছিল আমার সবচাইতে বড় প্রাপ্তি। শুনছিলেন দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের বাস্তব অভিজ্ঞতার বিবরণ। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সঙ্গীতা, সঞ্জয়, সায়ন্তন, অপু এবং দারোগা প্রিয়নাথের চরিত্রে গল্প পাঠেছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।